বাংলাদেশের যে ফিজিওগ্রাফি আর কি, আমাদের টোটাল দেশটা দেখতে কেমন, আমাদের ল্যান্ডগুলা কেমন, এইগুলো নিয়ে কথাবার্তা বলবো। এবং এই টাইপের কোশ্চেন বাংলাদেশ বিষয়বলিতে যখন আপনি আনসার দিবেন, তখন অল্প কিছু তথ্য জানলেই বেশ ভালো আনসার দিয়ে ফেলা যায়। মানে এটা তো চাপ হয় না, এবং এইগুলো হচ্ছে খুবই লো হ্যাঙ্গিং ফ্রুটস। এইগুলো আপনি আনসার করলে বেশি মার্ক পাবেন। আর প্রিলিমিনারি যারা দিবেন, তারা হচ্ছে আজকের আলোচনাটা ভালো মতন শুনবেন। টোটাল দেশের একটা পিকচার আপনি মাথার মধ্যে নেওয়ার ট্রাই করবেন। এটা হবে আপনার কাজ। আর এরপরে যখন ক্লাসটা শেষ হয়ে যাবে, তখন রিটেনের জন্য যে বাংলাদেশ বিষয়বলির বইটা আমি বলেছি, ইউনিকের বাংলাদেশ বিষয়বলি, এটার ফার্স্ট চ্যাপ্টারটা আপনারা জাস্ট রিডিং পড়বেন। ঠিক আছে? রিডিং পড়বেন মানে আপনি একবারে মুখস্থ করে ফেলবেন ব্যাপারটা তা না। আপনি শুধু মোটামুটি আপনি জিনিসটা জানার ট্রাই করলেন আর কি, যে দেশের অ্যাকচুয়ালি কোন অঞ্চলে কি হচ্ছে। কোনো কিছু মুখস্থ করার ট্রাই করা যাবে না। ঠিক আছে? আর যারা রিটেনের জন্য সামনে দিবেন, বা আগেও দু একটা রিটেন দিয়েছেন, তারা একটু প্রেজেন্টেশন স্কিলের দিকে নজর দিবেন। ঠিক আছে? আপনি দেখবেন যে বাংলাদেশের একটা টোটাল একটা বড় প্রশ্নের জিনিস আমি কনসাইজলি কতগুলা টপিক, ছোট ছোট ইনফরমেশন আপনাকে দিচ্ছি। এই ইনফরমেশনগুলো দিয়ে আপনি 2 পেজ লিখবেন কিভাবে, এই জিনিসটা আপনি মাথার মধ্যে নেওয়ার ট্রাই করবেন। আপনি টোটাল একটা কোশ্চেন মাথার মধ্যে নিতে পারবেন না, কখনোই পারবেন না। কোনো একটা টপিক নিয়ে, ধরেন বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড় পর্বত, এইটা নিয়ে আপনি কিছু ইনফরমেশন জানবেন। সেই ইনফরমেশন দিয়ে আপনি টোটাল প্রশ্নটা সাজাবেন। আপনি একটা শুরুতে ভূমিকা লিখবেন না, বাট ভূমিকা টাইপের একটা মানে শুরুয়াত করবেন এটা দিয়ে। তারপরে আপনি আপনার তথ্য দিয়ে সুন্দর মতন লিখবেন। লাস্টে একটা একটা কনক্লুশন টেনে দিবেন। এই হবে হচ্ছে প্রেজেন্টেশনের স্টাইল। আর বাংলাদেশ বিষয়বলির কোনো কোশ্চেন যেগুলো অ্যাকচুয়ালি বাংলাদেশের লোকেশন বা বাংলাদেশের কোনো অবস্থান রিলেট করে, সেই জায়গায় অবশ্যই বাংলাদেশের ম্যাপ আঁকতে পারতে হবে। ঠিক আছে? তো শুরুতে ধরেন ম্যাপ কিভাবে আঁকা যেতে পারে বাংলাদেশের, এইটা নিয়ে আপনাদেরকে আমি একটু কথা বলি, যে ম্যাপ কিভাবে আঁকবেন আসলে আপনি। বাংলাদেশের ম্যাপ আঁকা এত কোনো ঝামেলা না। আর খুবই প্রেসাইজ ম্যাপ আঁকতে হবে একবারে আপনার স্কেল অনুযায়ী, ব্যাপারটা তা না, একটা অবয়া দিলেই চলবে আর কি। ঠিক আছে? খাতা কলমে আরো ভালো আঁকা যেত। এই গ্রাফিক্স প্যাডটার উপরে স্ক্রিন নাই, তো তো স্ক্রিনের দিকে তাকা একটু। আর আঁকাটা টাপ, আপনারা মোটামুটি এইভাবে আঁকবেন আর কি, আমি যেভাবে আঁকতাম। আমি সাধারণত হচ্ছে এই উপর থেকে শুরু করতাম, এরকম কিছু দূর নেমে এসে এইখানে একটু গিয়ে এদিকে একটু আগে বাড়ায় দিয়ে দেন আবার সোজা নেমে আসতাম। সোজা নেমে এসে, যেহেতু ম্যাপ বাউন্ডারি একটু মানে রাফ বাউন্ডারি হবে এটাই, এদিকে একটু সমুদ্রের এইদিকে একটু রাফ দিয়ে দেন আপনি নিচে চলে যাবেন, ধরেন কক্সবাজারের এইদিকে একটু উঠে এসে, ধরেন এইখানে একটু প্রবলেম হয়ে গেল, যাই হোক এইখানে একটু আরও একটু স্ট্রিপ করতে হবে আর কি। ঠিক আছে? দেন আপনি আবার উঠে যাবেন। উঠে একবারে আপনি খাগড়াছড়ির এই দিক পর্যন্ত উঠে আবার নেমে এসে দেন হচ্ছে আপনি ধরেন সিলেট অঞ্চলের দিকে গিয়ে উপরের দিকে আস্তে আস্তে উঠে যাবেন। ঠিক আছে? এই হবে হচ্ছে মোটামুটি আপনার বাংলাদেশের ম্যাপ। আরও আরও খাতায় আঁকলে আরও চমৎকার হতো। ধরেন এইখানে আপনি দেখাবেন হচ্ছে বাংলাদেশের ধরেন হাওর অঞ্চল আপনি দেখাবেন, তাহলে আপনি এই ম্যাপটা আঁকবেন আগে। দেন এই অঞ্চলগুলোর দিকে একটু মার্ক করে দিবেন। ঠিক আছে? এই অঞ্চল দিয়ে বাংলাদেশের হাওর টাওয়ার আছে, এটা একটু মার্ক করে দিবেন। দেন আপনি নিচে দিয়ে লিখবেন যে এটা একটু মার্ক করে দিলেন, ধরেন এইরকম। ঠিক আছে? নিচে দিয়ে লিখবেন মানচিত্রে বাংলাদেশের হাওর অঞ্চল। এরকম আর কি। প্রত্যেকটা বাংলাদেশের জিওগ্রাফিক্যাল কোনো যদি বা ফিজিওগ্রাফিক্যাল যদি কোনো কোশ্চেন আসে, সেই সমস্ত কোশ্চেন আনসার করতে আপনি এই স্ট্র্যাটেজি মেনটেন করবেন। এতে আপনার ধরেন 5 লাইন 10 লাইন লেখার চাইতে এই একটু ম্যাপ যদি যে কোনোটাই দিয়ে দিতে পারেন, এইটার আপনার আরও ভালো ইয়ে হবে। ঠিক আছে? আর বাংলাদেশ বিষয়বলির সাথে যদি আপনার, সেটা বাংলাদেশে হোক বা সেটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনালে হোক, বাংলাদেশের সাথে যদি আশপাশের দেশের কোনো রিলেশন বিল্ড আপ করতে চান, ধরেন বাংলাদেশের সাথে মায়ানমারের কী অবস্থা, বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কের কী অবস্থা, বা জিওগ্রাফিক্যাল বা জিও পলিটিক্যাল কোনো রিলেশন যদি আপনি বিল্ড আপ করতে চান, বা ধরেন বাংলাদেশ থেকে আমাদের যে পোর্ট আছে, সেটা চিটাগং পোর্ট হোক, মংলা হোক, পায়রা বন্দর হোক, এই সমস্ত জায়গা দিয়ে ধরেন আপনি কোনো একটা কোশ্চেনে আপনি এই জিনিস মিন করতে চান যে নেপাল এবং ভুটানের
বাণিজ্য হতে পারে, যে নেপাল তার জাহাজগুলো এনে বাংলাদেশের এইখানে রাখবে, এইখান থেকে সে পণ্য টন্য নিয়ে যাবে। ধরেন এইরকম যে কোনো কিছু, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কোনো বিষয় যদি আপনি তুলে ধরেন, তাহলে অবশ্যই যে কোনো বিষয়ে, যে বাংলাদেশের সাথে আশপাশের কোনো রাষ্ট্রের যদি আপনি রিলেশন বিল্ড আপ করতে চান, আপনার লেখার সেটা ছোট্ট একটু অংশও হোক, সেইখানেও আপনি টোটাল সাউথ এশিয়ার ম্যাপ আঁকা ট্রাই করবেন। সাউথ এশিয়ার ম্যাপ আঁকা, ধরেন আমি যে স্টেট, মানে যেভাবে আমি ম্যাপ আঁকতাম, আমি আগে ভারতকে এঁকে নিতাম। তো এইরকম জায়গায় ধরেন আমার আসলে এখন মনে নাই, তবে আমি এত সিরিয়াসলি আঁকতাম না। তো ধরেন এইভাবে আমি ভারত এঁকে নিয়ে এখানে আমি ছোট করে বাংলাদেশ আঁকতাম। ধরেন এই হচ্ছে বাংলাদেশ, এইখান দিয়ে আবার ভারত যাবে। এইখানে আপনি নেপালকে এঁকে দিবেন, এইখানে হচ্ছে ভুটান এঁকে দিবেন আর কি। এটা নেপাল, একটা একটা নেপাল আর একটা ভুটান। এবং এই দিক দিয়ে আসলে মায়ানমারকে সহই আঁকা উচিত। এই হচ্ছে মায়ানমার, তাহলে এটা হচ্ছে মায়ানমার, এটা বাংলাদেশ, এটা হচ্ছে ভুটান, এটা হচ্ছে নেপাল, এটা হচ্ছে ভারত, ভারত বা ইন্ডিয়া। দেন এইখান থেকে আমি যে এইভাবে করে আপনি পাকিস্তান দেখায় দিবেন, ঠিক আছে। এইখানে লিখবেন হচ্ছে চীন, এইটা লিখবেন, এই জায়গা লিখবেন আফগানিস্তান, আর এই জায়গা লিখবেন হচ্ছে ভারত মহাসাগর। তো এবং এই ম্যাপেকে আপনি অবশ্যই এটাকে বাক্সবন্দি করে ফেলবেন, ঠিক আছে। আপনার ইয়েতে এটা একটা বাক্সবন্দি করে ফেললেন। এই হচ্ছে আপনাদের মানচিত্রে দক্ষিণ এশিয়া। খাতায় আঁকলে আরো ভালো হবে, প্র্যাকটিস করবেন আপনারা এরকম, ঠিক আছে। যে কোনো কিছুতে এরকম ধরেন আমাদের এরকমও যদি কোশ্চেন আসে যে উম, ধরেন শ্রীলঙ্কার একটা বিষয় নিয়ে আপনি আসছেন, শ্রীলঙ্কায় একটা ঘটনা ঘটছে, ধরেন শ্রীলঙ্কায় যে অর্থনৈতিক ঝামেলা হয়েছে এবং সেইখান থেকে আপনার সরকারের পতন হয়েছে, দেন নতুন শ্রীলঙ্কা বিল্ড আপ হচ্ছে, তারা কি কি স্ট্র্যাটেজি মাথায় নিচ্ছে বা স্ট্র্যাটেজি হাতে নিচ্ছে, এই বিষয়েও যদি আপনি ব্যাখ্যা করতে চান, তাহলে শ্রীলঙ্কা এঁকে ফেলবেন। আচ্ছা, আমরা এখানে দুইটা জিনিস মিস করে গেছি, শ্রীলঙ্কা আর হচ্ছে মালদ্বীপ। শ্রীলঙ্কা আর মালদ্বীপকে মিস করে গেছি। সো আপনারা ওই শ্রীলঙ্কা একটু পকপনালির ওইখানে একটু শ্রীলঙ্কা এইভাবে এঁকে দিবেন, আর মালদ্বীপ আসলে ডট ডট দিয়ে দিবেন, মালদ্বীপ আসলে দেখা যায় না, এই যে ইন্ডিয়ার ম্যাপটা যে এইখান দিয়ে গিয়েছিল এরকম, ঠিক আছে। সো এই কয়টা ল্যান্ড মিস করে গেছি। আপনি এই সমস্ত দেশ যখন সাউথ এশিয়ার কোনো ম্যাপটা পাকবেন, তাহলে আপনি অবশ্যই এদের সাংস্কৃতিক মিল আছে কিন্তু আমাদের সাথে। ধরেন আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার, আমাদের খাবার দাবার, আমাদের সংস্কৃতির মধ্যে কিন্তু বেশ কিছু মিল টিল আছে, এইগুলোও আপনি টেনে ধরবেন। যে মানুষের সাথে যদি কালচারে কালচারে যদি দুইটা রাষ্ট্রের সাথে মিল থাকে, তাহলে তাদের নীতি পলিসিতেও মিল থাকে। যেমন আমাদের কালচারের সাথে কিন্তু মায়ানমারের কালচারের খুব একটা মিল নাই। সেই জন্য দেখেন, আপনি বাংলাদেশের সাথে সম্পর্ক, ভালো কোনো সম্পর্ক টম্পর্ক যাই বলেন, বাংলাদেশের সাথে ভুটানের যে সম্পর্ক আছে, নেপালের যে সম্পর্ক আছে, মায়ানমারের কিন্তু ওই সম্পর্ক নাই। এটা শুধুমাত্র রোহিঙ্গা ক্রাইসিসের জন্য তা কিন্তু না, শুধুমাত্র রোহিঙ্গা ক্রাইসিস না, আরও ব্যাপার স্যাপার আসছে। ধরেন তাদের সাথে আমাদের একটা পর্বতমালা দিয়ে তাদের সাথে আমাদের একটা বড় ডিস্টেন্স আছে। সো দ্যাটস ওয়াই আমাদের সাথে কোনোদিনও পলিটিক্যাল কারণে বা সংস্কৃতিগত কারণে তাদের সাথে আমাদের কোনোদিনও মেলমিশ হয় নাই। এই জন্য আপনি ঐতিহাসিকভাবেই দেখবেন যে মায়ানমারের সাথে আমাদের দেশের খুব একটা বেশি একটা সম্পর্ক নাই। তো এই হচ্ছে মানে পৃথিবীর উপর বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ খুবই ছোট্ট একটা কান্ট্রি। বোধহয় বাংলাদেশের হচ্ছে আয়তনের দিক দিয়ে পৃথিবীর মোটামুটি 24তম, কিন্তু জনসংখ্যার দিক দিয়ে হচ্ছে 8ম। তার মানে আমরা অল্প জায়গায় অনেক মানুষ বসবাস করি। আর এটার পরম অবস্থান যেটা আমরা গতদিন বলেছিলাম, অক্ষাংশ কত ডিগ্রি থেকে কত ডিগ্রি, এবং অক্ষাংশ কিভাবে হিসাব করা হয়, দ্রাঘিমাংশ কিভাবে হিসাব করা হয়। এবং বাংলাদেশকে নিয়ে কখনো যদি কোনো কোশ্চেন লিখতে যান, সেটা আন্তর্জাতিক হোক, সেটা বাংলাদেশ বিষয়বলি হোক, তখন আপনি এইভাবে লিখবেন যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি জনবহুল কান্ট্রি, যেটা জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর 8ম, বাট আয়তনের দিক দিয়ে পৃথিবীর 24তম। সো অল্প জায়গায় অনেক ঘনবসতিপূর্ণ একটা দেশ, যার এত ডিগ্রি, এত থেকে অক্ষাংশ থেকে এত দ্রাঘিমাংশ অবস্থান। এইটা দিয়ে আপনি ধরেন আপনার লেখাটা শুরু করতে পারেন, মানে যে কোনো
বড় কোশ্চেনের লেখা, ধরেন 10-15 মার্কের কোশ্চেন আপনি এইভাবে শুরু করতে পারেন, দেন আপনি আসলে কোশ্চেনে যেটা বলছে এটাতে শুরু করতে পারলেন আর কি। ঠিক আছে, তো আমরা বাংলাদেশের টোটাল ভূগোল মানে বাংলাদেশের টোটাল জিওগ্রাফিটা কেমন বা এটার দেখতে কেমন এইটা একটু আমরা দেখার ট্রাই করি। ধরেন এই হচ্ছে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাপটা। এই ম্যাপের মধ্যে আমরা বিভিন্ন অঞ্চলগুলা দেখব। বাংলাদেশ হচ্ছে ধরেন বহির্বিশ্বের কাছে খুবই লুক্রেটিভ একটা জায়গা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ল্যান্ড হচ্ছে ফ্ল্যাট, মানে পুরা মানে পুরা ফ্ল্যাট ল্যান্ড ম্যাক্সিমাম এইটা। আর একটা বিষয় হচ্ছে আমাদের জমি খুবই উর্বর, তার মানে আপনি এখানে চাষাবাদ করতে পারবেন। কিন্তু এইটাই যদি আপনি বিশাল ভারতের ভেতরে কিন্তু মরুভূমি আছে, পাহাড় পর্বত আছে। সো আমাদের পাহাড় পর্বতের অঞ্চলও আছে, বাট পাহাড় পর্বতটা কিন্তু আমাদের অত বেশি না। বাট আমাদের পাহাড় পর্বত আবার হচ্ছে রেইন ফরেস্ট, সারা বছর এইখানে মোটামুটি হালকা পাতলা বৃষ্টি টিষ্টি হয়। আবার এইখানে প্রচুর গ্রিনারি আছে, প্রচুর পাহাড় আছে। ধরেন ইরানে, তার ইরানের অধিকাংশ পাহাড়ে কিন্তু গাছপালা নাই। তো এইখানে আমাদের একটা বড় সুবিধা আছে, আমাদের সমুদ্র আছে। তো আমাদের ভূগোলটা দেখতে হচ্ছে আমাদের ভূপ্রকৃতিকে টোটাল আমরা 3 ভাগে ভাগ করে ফেলতে পারি। এক নাম্বার হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়। টারশিয়ারি যুগ হচ্ছে একবারে সেই প্রাচীনতম যুগ, যেটা মনে করেন যে বহু বছর আগে, প্রায় 6 কোটি বছর আগের থেকে টারশিয়ারি যুগ শুরু হয়েছিল। তখনও পৃথিবীতে জীবের অস্তিত্ব ছিল না। এই সময় অ্যাকচুয়ালি হিমালয় পর্বত সৃষ্টি হয়, যে এই ভারতীয় যে সাবকন্টিনেন্ট এসে এইটা এসে উপরের দিকে ধাক্কা দেয়, তখন হচ্ছে হিমালয় পর্বত হয়। আর হিমালয় পর্বত যখন হয় ওই টাইমে কিন্তু তার একটু প্রভাব, যে আরও আশপাশে ছোট ছোট পর্বত তৈরি হয়, সেই পর্বতগুলাই হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়। এই টারশিয়ারি যুগের পাহাড়কে আমরা 2 ভাগে ভাগ করে ফেলি। একটা হচ্ছে এই যে পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চলের যে পাহাড়, এই যে হালকা পিঙ্ক কালারের যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়। এবং এর কিছু অংশ কিন্তু উপরেও পড়ছে। আসলে মাঝখানের যে ফাঁকা জায়গা দেখতেছেন, এই জায়গা হচ্ছে ইন্ডিয়ার প্রদেশ, এইদিকে মায়ানমার আছে। তো এই অংশ শুধু এইটুকু আর এইটুকু না, এই টোটাল অঞ্চল দিয়েই কিন্তু ওই পাহাড় পর্বত, এটা আমরা গতদিন গুগল আর্থে দেখেছিলাম, এই সমস্ত জায়গা দিয়েই ওই পাহাড় পর্বত আছে। বাট বাংলাদেশের অংশে আসলে এইটুকু পড়ছে, যে পার্বত্য চট্টগ্রামের অঞ্চল এবং সিলেট অঞ্চলের কিছু এই যে এইদিকে দেখেন পিঙ্ক কালারের আছে, এই জায়গাগুলা দিয়ে কিছু পড়ছে। এবং এই পাহাড়গুলা হচ্ছে টারশিয়ারি যুগের তৈরি হয়েছে, যেগুলা বড় বড় পাহাড়। পাহাড় আর পর্বতের মধ্যে পার্থক্য আছে। 1000 মিটার বা তার বেশি হলে সেটাকে বলা হয় পর্বত, আর 1000-এর কম হলে সেটাকে বলা হয় হচ্ছে পাহাড়। তো আমাদের অঞ্চলে আসলে পর্বত খুবই কম আছে, পাহাড়ের সংখ্যা বেশি। তো এটা 2 ভাগে ভাগ করা হয়েছে। তো এইটা একটা ভাগ, এইটা হচ্ছে উত্তর অঞ্চল বা উত্তর পূর্ব। উপরের দিক হচ্ছে উত্তর, এই দিক বামে হচ্ছে, ডানে হচ্ছে পূর্ব, এইদিকে হচ্ছে পশ্চিম, এইদিকে হচ্ছে দক্ষিণ। ঠিক আছে, আর আমরা গতদিন বলেছিলাম উত্তর দিকের ওয়ালে ম্যাপ লাগাতে, তাহলে আসলে ম্যাপেও যেদিকে প্র্যাকটিক্যালি ওই দিকেই। তো এই হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়। এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে সোপান। সোপান মানে হচ্ছে সাট টাইপের। সোপান মানে কি, এই অঞ্চলটা মেইনল্যান্ড থেকে একটু উঁচু বেশি। এখন এই উঁচুটা কিন্তু আপনি যায় হিসাব করতে পারবেন না। আপনি ঢাকায় বসে থেকে যদি আপনি ধরেন ঢাকার থেকে চলে গেলেন জয়পুরহাট, আপনি যা বুঝবেন না যে জয়পুরহাটের ল্যান্ড আসলে একটু উঁচু। এইটা টোটাল ম্যাপটাকে যদি আপনি গুগল আর্থ থেকে একটু বাঁকা করে ধরেন, তাহলে আপনি দেখতে পারবেন এই অঞ্চলগুলো উঁচু। প্লাইস্টেশন যুগে যে সোপানগুলা তৈরি হয়েছে, এগুলা পাহাড় না, এটা হলো একটু হালকা উঁচু আর কি, উঁচু জমি। ঠিক আছে, প্লাইস্টোসিন যুগ হচ্ছে মোটামুটি এখন থেকে প্রায় 25,000 বছর বা তারও আগে থেকে শুরু হয়েছে হচ্ছে এই যুগটা। এই যুগে এই সমস্ত অঞ্চল, মূলত এই যুগটা শুরু হয় আইসেজের পর থেকে। আইসেজ আপনারা জানেন যে পুরো জায়গায় বরফ ছিল, এই বরফ গলে যে পানি হয়, এই পানি যে সমস্ত জায়গায় আটকা পড়ে গেছিল, সেই সমস্ত জায়গা থেকে ধীরে 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 একটু ল্যান্ড উঁচু হয়েছে। তো সেই অঞ্চলগুলোকে বলা হচ্ছে প্লাইস্টোসেন যুগ। এই যুগের সোপান সমূহ, এটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়। এই যে মানচিত্রে যেটা হচ্ছে চকলেট কালারের জায়গাগুলো আপনি দেখতেছেন, এই উপরের দিকে যে চকলেট কালারের অংশ অংশ দেখতেছেন, এইগুলো হচ্ছে সব বরেন্দ্র অঞ্চল। এই বরেন্দ্র অঞ্চল হচ্ছে এইটা, এই বরেন্দ্র অঞ্চল, এটাও প্লাইস্টোসিন যুগের সোপান। এইখানে দেখতেছেন হচ্ছে মধুপুর এবং ভাওয়াল। ভাওয়াল হচ্ছে গাজীপুর, মধুপুরেরটা হচ্ছে আপনার টাঙ্গাইলেও পড়ছে কিছু দূর, আবার ময়মনসিংহের মধ্যেও কিছু দূর পড়ছে। সো এই হচ্ছে আরেকটা পার্ট। আর এইখানে একটা ছোট্ট পার্ট আছে, এইটা হচ্ছে লালমাই পাহাড়, এটা হচ্ছে কুমিল্লাতে পড়ছে লালমাই পাহাড়টা। তো এই হচ্ছে প্লাইস্টোসিন যুগের। আর বাদ বাকি এইটুকু ছাড়া বাদ বাকি যা আছে
সবই হচ্ছে ফ্ল্যাট ল্যান্ড, এবং এইগুলো হচ্ছে সাম্প্রতিককালে সমভূমি। এইখানে কোনো বড় পাহাড় পর্বত নাই, কিছুই নাই, জমিগুলো একবারে ফ্ল্যাট। এখানে নদ নদী আছে, এইখানে হাওর বাওর আছে, আর বাদ বাকি সবই হচ্ছে চাষের জমি বা মানুষ বসবাস করে। তো এই আমাদের এই টোটাল সাম্প্রতিককালের সমভূমি, আমাদের দেশের প্রায় 80% এলাকা কিন্তু সমভূমি। আর সমভূমি থাকা এইটা কিন্তু একটা দেশের প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ কিন্তু মানে সবসময় যে আপনার মাটির নিচে থাকবে তা না। এই যে জমিটা, এই যে আমাদের যে চাষাবাদের জমি টমি, এইগুলাও কিন্তু প্রাকৃতিক সম্পদ। আপনাকে একটা জিনিস দেখাই, ফ্ল্যাট ল্যান্ড না থাকলে একটা দেশের কি অবস্থা হয়। আমরা একটু গুগল ম্যাপে যাই, গুগল আর্থে। এইখানে আমরা জাপানকে সার্চ করি। জাপানকে যদি আমরা সার্চ করি, তাহলে এই হচ্ছে জাপান। ঠিক আছে, জাপান এইদিকে হচ্ছে, এটা হচ্ছে জাপান সাগর, এইটা হচ্ছে হলুদ সাগর, এইদিকে প্রশান্ত মহাসাগর। জাপানকে যদি আমরা জুম করতে থাকি, আপনারা জানেন জাপান হচ্ছে বিশাল, মানে খুবই টেকনোলজিক্যালি অনেক উন্নত একটা দেশ, এবং ইকোনমিক্যালি বেশ উন্নত, টেকনোলজি ইকোনমি সব দিক দিয়েই জাপান হচ্ছে সুপার পাওয়ার। তো জাপানের ম্যাপ যদি আপনি দেখতে চান, তাহলে দেখেন এই ম্যাপের দিকে যে সবুজ যে অংশগুলো আছে আর একটু অ্যাশ টাইপের যে জায়গাগুলো আছে, টোটাল ম্যাপের মধ্যে যে অংশগুলো আপনি অ্যাশ টাইপের দেখতেছেন তার তুলনায় কিন্তু সবুজ অংশটা বেশি। এই যে দেখেন এই জায়গাগুলো হচ্ছে দেখেন সবুজ জায়গা। তো এই যে সবুজ জায়গাগুলো আপনি দেখতেছেন, এই সবুজ জায়গা সবই হচ্ছে মূলত পাহাড় পর্বত। আর অ্যাশ কালারের যেগুলো দেখতেছেন এইগুলাই হচ্ছে মূলত ফ্ল্যাট ল্যান্ড। আমরা এরকম যদি আরো জুম করতে থাকি, তাহলে আপনি পাহাড় পর্বতের অস্তিত্ব বুঝতে পারবেন। এই যে দেখেন পুরা বড় বড় পাহাড় পর্বত, কিন্তু খুবই বড় বড় পাহাড় পর্বত। এই পাহাড় পর্বতের ভেতরে দেখেন এইরকম একটা জায়গায় হচ্ছে সিটি, এটা হচ্ছে শহর। এবং শহরে খুবই ঘনবসতিপূর্ণ জায়গা, যেহেতু ফ্ল্যাট ল্যান্ড খুবই কম, সেহেতু দেখেন এই যে চাষাবাদের জমি হচ্ছে এই অংশটাই যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে একটু স্কোয়ার স্কোয়ার করে, এইগুলা হচ্ছে চাষাবাদ হয়, আর ম্যাক্সিমামই হচ্ছে ঘর বাড়ি, মানুষ থাকে, শহর অঞ্চল। তার মানে জাপানের যদি আপনি ন্যাচারাল রিসোর্স যদি বলেন, এদের মাটির নিচেও তেমন কোনো রিসোর্স নাই, আবার ভূমিতে যে খুব একটা রিসোর্স আছে তাও নাই, কেননা চাষাবাদ হয় না। এবং জাপান কিন্তু তার ম্যাক্সিমাম খাবারই ইম্পোর্ট করে। শুধুমাত্র জাপান ধান উৎপাদন, মানে যতটুকু ভাত খায় ওরা, এই ভাতটা মোটামুটি ওরা হচ্ছে 100% ইয়ে করে, মানে উৎপাদন করতে পারে, আর বাদ বাকি সবই হচ্ছে আপনার ওরা খাবার আমদানি করতে হয়, কেননা চাষাবাদ হয় না তো। এবং আপনি যদি এরকম যান কোনো একটা জায়গায়, দেখবেন এই যে সব পাহাড় টাহাড়ের মাঝখানে ভ্যালিতে এরা মানুষজন বসবাস করে, এবং এই জায়গাগুলো কিন্তু খুবই কম, আর ম্যাক্সিমাম সবুজ অংশই হচ্ছে অনেক বেশি। তো আমাদের এইটা একটা বড় সড়ো আর কি ন্যাচারাল অ্যাডভান্টেজ যে আমাদের প্রচুর পাহাড় পর্বত আছে। তো আমাদের মেইন মেইন যে আমাদের ভূখণ্ডটা, এটা তিনটা ভাগে ভাগ করা। একটা হচ্ছে টারশিয়ারি যুগ, এটাই আমরা, একটা টারশিয়ারি যুগ থেকে আপনি এখন কি কি মনে রাখবেন টারশিয়ারি যুগের পাহাড়টা সম্পর্কে। টারশিয়ারি যুগের পাহাড় যে এক হচ্ছে আপনি বলবেন যে এটা হচ্ছে আপনার তৈরি হয়েছে কখন, যখন হচ্ছে আপনার একবারে হিমালয় পর্বত যখন তৈরি হয়েছে ওই টাইমে তৈরি হয়েছে। এবং এই টারশিয়ারি যুগ হচ্ছে 6 কোটি থেকে 20 লক্ষ বছর আগ থেকে শুরু হয়েছে, 6 কোটি থেকে 20 লক্ষ বছর পর্যন্ত। এই এই টাইমটাকে বলা হচ্ছে টারশিয়ারি এজ। এবং টারশিয়ারি যুগের যে পাহাড় আছে আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এবং সিলেট অঞ্চলের যে পাহাড় আছে, এইটা মোট বাংলাদেশের যে জায়গা তার মাত্র 12%। এবং এই পাহাড়গুলো হচ্ছে বেলে পাথর ও কর্দম শিলা দিয়ে গঠিত। কাদা, কোটি কোটি বছর একটা জায়গায় কাদা থাকতে 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 ওই কাদাটা একটা পাথরের মতন অংশ তৈরি করে। কিন্তু আমাদের এখন দেখবেন যে এই পাহাড়ের যারা দস্যু আছে, এরা কিন্তু এই পাহাড়ের যে পাথরগুলো আছে মনে করে যে এই পাথরগুলা ভালো পাথর, এবং এই পাথরগুলা ভেঙে এরা বাজারে বিক্রি করে দিয়ে চায়। এই পাথর কিন্তু কখনোই ধরেন রাস্তাঘাট বা হচ্ছে বাড়ি বানানোর জন্য উপযুক্ত না। এইগুলো কিছুদিন পরেই ভেঙে যাবে, কেননা এগুলো সবই কর্দম শিলা। ঠিক আছে, এগুলা কিন্তু আপনার বানানোর শিলা না, যেগুলা পাথর দিয়ে রোডঘাট তৈরি করে। তো আমাদের এইটার গড় উচ্চতা যেগুলো হচ্ছে দক্ষিণের যেগুলো আছে, এই দক্ষিণ পূর্ব দিকের যেটা, এইটা হচ্ছে উচ্চতায় অনেক বেশি, বড় বড় সাইজের। বাট এই সিলেট অঞ্চলের যে অংশটুকু পড়ছে হালকা, এরা বেশি না, এই অঞ্চল এইটা হচ্ছে মূলত টিলা টাইপের, বেশি উঁচু না। তাহলে দক্ষিণের দিকের গড় উচ্চতা হচ্ছে 610 মিটার, এইটা মাথায় রাখবেন, 610 মিটার গড় উচ্চতা। আর সর্বোচ্চ হচ্ছে তাজিওডং, সেটা হচ্ছে 1230। তার মানে দেখেন পর্বত কিন্তু আছে দুই একটা, আর ম্যাক্সিমামই হচ্ছে পাহাড়।
আর উত্তর বা উত্তর পূর্বাঞ্চলে ময়মনসিংহ, এই সমস্ত যে ময়মনসিংহ, নেত্রকোলা, তারপরে সিলেট, হবিগঞ্জ, এই সমস্ত জায়গায় যেগুলো আছে মোটামুটি এভারেজ উচ্চতা হচ্ছে 200, মানে কোনোটাই 245 মিটারের বেশি না। তার মানে এগুলো সবই হচ্ছে পর্বত বা টিলা। সিলেট অঞ্চলে যেগুলো দেখেন, এই সমস্ত এলাকার কিছু গুরুত্ব আছে আমাদের। গুরুত্ব হচ্ছে এই পাহাড়ের কারণে, এই পাহাড়ের কারণে বঙ্গোপসাগর থেকে মেঘ এসে, ধরেন এইদিকে বঙ্গোপসাগর থেকে মেঘ এসে এই পাহাড়ে বাড়ি খেয়ে এই অঞ্চলে সারা বছরে কিছু না কিছু বৃষ্টি হয়। এবং এই অঞ্চল দিয়ে 3টা বড় নদী বয়ে গেছে, তার মধ্যে একটা হচ্ছে সাঙ্গু, মাতামুহুরী, এরকম নদী বয়ে গেছে 3টা। সো এই অঞ্চলে কিন্তু একটা পানির প্রবাহ বা বৃষ্টির কারণে এই পাহাড়ে কিন্তু জুম চাষ হয়। এবং জুম চাষ কিন্তু আমাদের কৃষি অর্থনীতিতে একটা বড় প্রভাব রাখে। এবং এই অঞ্চলে যারা আদিবাসী আছে তারা কিন্তু জুম চাষের উপর তাদের খাবারের জন্য নির্ভরশীল। সো আমাদের একটা কৃষিতে বড় ভূমিকা রাখে এই অঞ্চলে। আমাদের প্রচুর পর্যটক যায়, সো পর্যটনের একটা বড় ভূমিকা রাখে এই অঞ্চল। এই অঞ্চলে কিন্তু মৎস্য উৎপাদন এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, কেননা এই অঞ্চলেই আছে হচ্ছে আপনার এই কি নদী বলে এটা, ওই হালদা নদী, যেখানে প্রাকৃতিকভাবে হচ্ছে রুই বা কাপ জাতীয় মাছের পোনা তৈরি হয়। সো এইখানে আমাদের কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র আছে। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র প্রায় 320 মেগাওয়াটের বিদ্যুৎ তৈরি করে, কাপ্তাই পানি বিদ্যুৎ। এবং কাপ্তাই পানি বিদ্যুতের যে ড্যাম, এই ড্যাম দেওয়ার জন্য একটা বড় অংশে পানির রিজার্ভার আছে। এটা রাঙামাটিতে গেলে আপনারা দেখবেন, যার মধ্যে আমরা ট্রলার দিয়ে মানুষ ঘুরে বেড়ায়। এইটার নাম হচ্ছে ভেঙ্গি ভ্যালি। এই ভেঙ্গি ভ্যালিতে কিন্তু প্রচুর মাছ উৎপাদন হয়। এবং বাংলাদেশের গভর্নমেন্ট কিন্তু এই অঞ্চলে এখন ভেঙ্গি ভ্যালিতে বছরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মাছ চাষ করতে দেয় না, মানে মাছ ধরতে দেয় না। ওই টাইমগুলোতে যেমন যে ইলিশ মাছ ধরতে দেয় না, সমুদ্রে কিন্তু বছরে কয় মাস ধরতে দেয় না। সো এই সময় কিন্তু এরা প্রজনন করে। প্রজননের কারণে এই সমস্তগুলো এখন অনেক বেড়ে যাচ্ছে মাছের উৎপাদন। এই যে আমরা ছোট ছোট যে মাছ খাই, যেটা হচ্ছে কি মাছ বলে এইগুলোকে, কাচকি মাছ বা এই টাইপের বলে আর কি, একবারে ছোট মাছ কাচকি মাছই বলে বোধহয়। এই মাছ কিন্তু ম্যাক্সিমামই আসে এই ভেঙ্গি ভ্যালি থেকে। এবং এই ভেঙ্গি ভ্যালি প্রাকৃতিকভাবে এই অঞ্চলে প্রচুর মাছ উৎপাদন হয়। এবং এখন কিন্তু মাছ ছাড়ার প্রজেক্টও আছে, যে বড় বড় আগের যে বড় বড় বোয়াল ছিল এগুলো হারায় গেছে ধীরে ধীরে। সো যেগুলা মাছ হারায় গেছে সেইগুলাতে কিন্তু সেগুলার মানে সেগুলার পোনা ছাড়ার উদ্যোগ নিছে সরকার। এই অঞ্চলে হচ্ছে প্রচুর গাছপালা, আপনারা যারা পাহাড় অঞ্চলে গেছেন, প্রচুর গাছপালা। সো আমাদের দেশে যে পরিমাণ অক্সিজেন উৎপাদন হয় তার একটা সিংহভাগ অক্সিজেন কিন্তু এই সমস্ত অঞ্চল দিয়ে তৈরি থেকে আসে। এবং এই অঞ্চলে কিছু বন্য প্রাণীর অভয়ারণ্য তৈরি করা হয়েছে। অভয়ারণ্য কি, মানে এইখানে ওই প্রাণী কেউ ধরবে না, এইখানে কখনো মানুষ যাবে না, এইখানে কোনো কিছুই হবে না। জাস্ট এই যে প্রাণীগুলো এরা প্রজনন করে তাদের বংশ বিস্তার করে তাদের সংখ্যা বৃদ্ধি করবে। সো প্রাকৃতিক একটা অভয়ারণ্য আছে। এবং সংস্কৃতি, এদের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আমাদের যে পার্বত্য অঞ্চলের যে সংস্কৃতি আছে, এই সংস্কৃতি কিন্তু আমাদের জাতীয় ঐতিহ্য। এটা কিন্তু শুধু বাংলাদেশের জাতীয় ঐতিহ্য। এবং এইটা কিন্তু আমাদের প্রাকৃতিক প্রতিরোধ। কেননা আমাদের এই মায়ানমারের সাথে আমাদের সম্পর্ক খুব একটা ভালো না। ইভেন এই অঞ্চলের যে লোকাল মিলিশিয়াগুলো আছে ভারতের দিকেও এবং মায়ানমারের দিকেও, তারা কিন্তু যে কোনো মুহূর্তে আমাদেরকে থ্রেট হয়ে যেতে পারে আমাদের দেশের জন্য, এই দিক দিয়ে ইনভেট করতে পারে তারা। কিন্তু এই পাহাড় পর্বত টপকায় এসে তারা আমাদের মেইনল্যান্ডে কিন্তু আঘাত করতে পারে না সাধারণত। সো এটা আমাদের একটা ন্যাচারাল ডিফেন্স হিসেবে কাজ করে। শত্রু ভাবাপন্ন যদি তারা হয় তাহলে তাদের সাথে কিন্তু এটা আমাদের আহ, প্রাকৃতিক ডিফেন্স হিসেবে কাজ করে। এবং বাংলাদেশ সেনাবাহিনী যেন তার সেনাবাহিনী এইদিকে মোবিলাইজ করতে পারে, এই জন্য বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এই জায়গা, এই অঞ্চলে, বিশেষ করে এই অঞ্চলগুলোতে পাহাড় মানে বর্ডার ঘেঁষে কাছাকাছি জায়গা দিয়ে প্রচুর রোডঘাট নির্মাণ করতেছে। এবং এই রোডঘাটের স্পেসিফিক ডেটা আমি আপনাদেরকে দিব না, যে কত কিলোমিটার তারা রোড করতেছে। এই রোড করতেছে এই জন্য যে যেন বাংলাদেশ সেনাবাহিনী তার অস্ত্র, ট্যাঙ্ক, গোলাবারুদ নিয়ে এই সমস্ত এলাকায় মুভ করতে পারে। কেননা শুধু সৈন্য পাঠালেই হবে না, সৈন্যের সাথে খাবার পাঠাতে হবে, সৈন্যের সাথে অস্ত্র, গোলাবারুদ, রসদ পাঠাতে হবে। সো এটা একটা বড় চ্যালেঞ্জ কিন্তু। ঠিক আছে। সো এরপরে হচ্ছে আমরা প্লাইস্টোসিন যুগের সোপানগুলো দেখতে পাই। প্লাইস্টোসিন সোপান হচ্ছে এই যে বরফগুলো এই অঞ্চলে সৃষ্টি হয়েছে মূলত 25 লক্ষ থেকে 12 হাজার বছর আগ পর্যন্ত। এই টাইমটাকে বলা হয় হচ্ছে প্লাইস্টোসিন যুগ। এই এলাকা বাংলাদেশের মোট আয়তনের এই যে এই এই যে অঞ্চলটা দেখতেছেন, এই যে
চকলেট কালারের যে অংশ, এই দুইটা পার্টে ভাগ করা, যদিও অ্যাকচুয়ালি তিনটা পার্ট, এইখানে আর একটা আছে। সো এই অঞ্চলটা বাংলাদেশের মোট আয়তনের হচ্ছে 8%। তাহলে আপনার মোট আয়তনের 12% ছিল হচ্ছে টাশিয়ারি যুগের পাহাড়, আর 8% হচ্ছে প্লাইস্টোসিন যুগের সোপান সমূহ। সো এই অঞ্চলটা তাহলে বাদ বাকি কত থাকলো? আর 80%, 80%ই হচ্ছে আমাদের সমভূমি। এই অঞ্চলের মাটি হচ্ছে সাধারণত লাল ও ধূসর বর্ণের হয়। আপনারা কখনো গাজীপুরের দিকে গেলে দেখতে পারবেন যে মাটির কালারগুলো একটু অন্যরকম। ঠিক আছে, এটা এই এই কালার নিয়েও অনেক বিভিন্ন মতবাদ আছে, কুসংস্কার টাইপের। তো এই অঞ্চলকে আমরা তিনটা ভাগে ভাগ করি। প্রথম যেটা হচ্ছে বরেন্দ্র অঞ্চল। বরেন্দ্র অঞ্চলটা, এই যে যে অঞ্চলটা উপরের যে অঞ্চলটা, এটা কিন্তু বরেন্দ্র অঞ্চল। এটা কয়েকটা জেলা জুড়ে আছে। দিনাজপুরে আছে, রংপুরে আছে, বগুড়াতে আছে, তারপরে হচ্ছে জয়পুরহাট আছে এরকম জায়গায়, নওগাঁ, রাজশাহী, এবং এই যে এই অঞ্চল দিয়ে হচ্ছে রাজশাহী, এবং এই কয়েকটা জেলা নিয়ে। তাহলে আপনার এই জেলাগুলোর নাম মনে রাখতে হবে। 43তম বিসিএসে বোধহয় কোশ্চেন আসছিল যে কোন কোন জেলা নিয়ে বরেন্দ্র অঞ্চল। পুরা জেলা না কিন্তু, জেলার অংশ বিশেষ। নওগাঁ, বগুড়া, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, রাজশাহী। এবং এই অঞ্চলের আয়তন মনে রাখতে হবে। এই অঞ্চলের মানে টোটাল বরেন্দ্র অঞ্চলের আয়তন হচ্ছে 9320 বর্গ কিলোমিটার। আপনার কাছে মনে হতে পারে এই নাম মনে রাখাটা খুবই টাফ মনে হতে পারে, বাট আসলে টাফ হবে না। এই কতটুকু আয়তন আছে এটা মনে রাখা, বিভিন্ন সময় এগুলো নিয়ে কথাবার্তা বলবেন, ঠিক আছে? আর এইটা একটা অস্ত্র, এই যে আয়তনটা লিখে দিবেন না, এটা পরীক্ষার খাতার একটা বড় অস্ত্র। সমভূমি থেকে এর উচ্চতা 6 থেকে 12 মিটার। তার মানে আপনার এই সমস্ত জায়গায় যে ল্যান্ড আছে, এই ল্যান্ডের চেয়ে এই ল্যান্ড কিন্তু হচ্ছে মোটামুটি 6 থেকে 12 মিটার উঁচু। তার মানে আমরা যদি ঢাকা থেকে ধরেন, বা ঢাকা থেকে বা ধরেন পাবনা থেকে আপনি চলে গেলেন হচ্ছে রাজশাহী, তাহলে আপনি কিন্তু একটা উঁচু ল্যান্ডে চলে গেলেন। মানে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলটা কিন্তু মোটামুটি 6 থেকে 12 মিটার উঁচু। কিন্তু আপনি এটা যেতে যেতে বুঝবেন না, ম্যাপকে ইয়ে করে ধরলে আপনি বুঝতে পারবেন। এই অঞ্চলের বরেন্দ্র অঞ্চল কিছু কারণে বিখ্যাত। এখানে প্রচুর হচ্ছে খনিজ পদার্থ আছে। খনিজের মধ্যে আছে কয়লা। জয়পুরহাটে বাংলাদেশের মোট 5টা কয়লা খনি আছে, মোট 5টা। যদিও বাংলাদেশের যে কয়লাগুলো আছে এটা খুবই নিম্নমানের কয়লা। মানে খুবই নিম্নমানের কয়লা মানে হচ্ছে এইটার যে ক্যালোরিমেট্রিক ভ্যালু খুবই কম, মানে এটা জ্বালাইলে যে তাপ পাওয়া যায় এটা খুব একটা বেশি না। এবং আপনারা জানেন বড়পুকুরিয়া কিন্তু তাপ বিদ্যুৎ কেন্দ্রও আছে, 520 মেগাওয়াটের তাপ বিদ্যুৎ কেন্দ্র বা কয়লা বিদ্যুৎ কেন্দ্র আর কি। এবং এইখানে কিন্তু এই কয়লা খনি থেকেই কয়লা উৎপন্ন উঠানো হয়, সেটা ডাইরেক্ট দেওয়া হয় হচ্ছে এই তাপ বিদ্যুৎ কেন্দ্রে। এবং এই 520 কিন্তু কখনোই চলে না, কেননা এই পরিমাণ কয়লা সাপ্লাই দিতে পারে না। সব মিলায় মনে সবসময় 200 থেকে 300 মেগাওয়াট পর্যন্ত চালু থাকে। তাও 300 অনেক, অনেক ডিমান্ড 300। মানে যে পরিমাণ কয়লা লাগে এই পরিমাণ কয়লা অ্যাকচুয়ালি সাপ্লাই দেওয়াটা খুবই টাফ। আর পাশেই খনি, তারপরেও কিন্তু সাপ্লাই দেওয়া পসিবল হয় না, এবং কয়লার মান খুব একটা উচ্চ মানের না। সো দ্যাটস ওয়াই হচ্ছে 520 মেগাওয়াটের ক্যাপাসিটি থাকলেও 520 মেগাওয়াট বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র দিতে পারে না। ওকে, এই অঞ্চলে আপনারা জানেন এই যে রাজশাহী, তারপরে হচ্ছে নওগাঁ, এগুলা হচ্ছে ইয়ের জন্য খুবই বিখ্যাত, আমের জন্য খুবই বিখ্যাত। সো ফল উৎপাদন হয় এই অঞ্চলে, কৃষি কার্যক্রম হয়, এবং নদ নদী আমাদের আছে। এবং এই অঞ্চল দিয়েই কিন্তু পদ্মা নদী, গঙ্গা বাংলাদেশে ঢুকে পদ্মা নাম হয়েছে আর কি, রাজশাহী দিয়েই কিন্তু এটা ঢুকছে। বরেন্দ্র অঞ্চল যেহেতু একটু উঁচু, সেহেতু এই অঞ্চলে খরাপ্রবণ হবে, এটা খুবই স্বাভাবিক। এই খরাপ্রবণ এবং এই অঞ্চলে যেন চাষাবাদ হয়, সেচ ব্যবস্থা ভালো মতন থাকে, এই জন্য সরকার হচ্ছে 1985 সালে বরেন্দ্র বহুমুখী প্রকল্প চালু করে। সো বরেন্দ্র বহুমুখী প্রকল্প চালু করার জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আছে। সো এই নাম মাথায় রাখতে হবে। বরেন্দ্র অঞ্চল নিয়ে কোনো কোশ্চেন আসলেই কিন্তু বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে আপনি টেনে নিয়ে আসবেন। এরা কি করে? এরা এই অঞ্চলে সেচ প্রকল্প চালায়। এরা নদী খাল, নতুন নদী খাল খনন করে, যেগুলা ভরাট হয়ে গেছে বা পানি প্রবাহ কমে গেছে, এগুলা পুনঃখনন করে। এরা বিভিন্ন জায়গায় নলকূপ, তারপরে হচ্ছে আপনার এই যে নদীর ভূগর্ভস্থ পানি তোলার জন্য স্যালো মেশিন, এইরকম বিভিন্ন কিছু স্থাপন করে। কোথাও জলবদ্ধতা হলে সেই জলবদ্ধতা দূরের ইয়ে করে। এরা প্রচুর গাছপালা লাগায়, এবং ভূগর্ভস্থ পানির উচ্চতা যেন স্বাভাবিক থাকে এটার জন্য বিভিন্ন প্রজেক্ট হাতে নেয়। এই অঞ্চল যেহেতু অন্যান্য অঞ্চলের চাইতে একটু উঁচু এবং খরাপ্রবণ, সেহেতু এই অঞ্চলের জলবায়ুর সাথে
সামঞ্জস্য রেখে যে কি কি কৃষিকাজ করা যায়, কৃষকদের এইরকম পরামর্শ বা ট্রেনিং সেশন আয়োজন করে হচ্ছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। কৃষিতে প্রযুক্তি ব্যবহারের ব্যাপারে তারা হেল্প করে। এই টাইপের তথ্যগুলো আপনি এইখানে নিয়ে আসবেন বরেন্দ্র বহুমুখী প্রকল্প আসলেই। এবং চলমান বা এটা কিন্তু বেশ বড় বড় প্রকল্প এই অঞ্চলে চলে আর কি। ঠিক আছে, দেন আমরা চলে আসবো এখান থেকে হচ্ছে মধুপুর ও ভাওয়াল অঞ্চল। যদিও টোটাল অঞ্চলটা একই জিনিস, এর মধ্যে হচ্ছে সরকার এটা পরবর্তীতে 1982 সালে এই জায়গাটাকে দুইটা ভাগে ভাগ করে দেয়। যেটা হচ্ছে মধুপুর অঞ্চলে পড়ছে সেইগুলাকে বলা হচ্ছে মধুপুর জাতীয় উদ্যান, আর গাজীপুর জেলার মধ্যে যেগুলা পড়ছে এইগুলাকে বলা হচ্ছে ভাওয়াল জাতীয় উদ্যান। দুইটাই কিন্তু জাতীয় উদ্যান এবং প্রাকৃতিক অভয়ারণ্য। এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1974 সাল অনুসারে এই আইনটাও মাথায় রাখবেন। ঠিক আছে, এই আইনটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, বরেন্দ্র এবং বহুমুখী মানে মধুপুর ও ভাওয়ালের গড়, এই গড় শব্দের অর্থ নিয়ে কিন্তু বিভিন্ন কথাবার্তা আছে। তবে গড় শব্দের মানে সবচেয়ে গ্রহণযোগ্য যে মিনিং সেটা হচ্ছে উঁচু জায়গাকে বলা হচ্ছে গড়। যেহেতু এটা প্লাইস্টোসিন যুগের সোপান, সেহেতু এমনি ফ্ল্যাটল্যান্ড থেকে এটা একটু উঁচু বেশি, সেই জন্য এটাকে গড় নামে ডাকা হয়। তার মানে হচ্ছে এইটা মধুপুর ও ভাওয়ালের গড় মানে হচ্ছে উঁচু জায়গা। এদের প্রায় হচ্ছে উচ্চতা সাধারণত বলা হয় 30 মিটার, কিন্তু আসলে 30 মিটার উচ্চতা না, এদের এভারেজ উচ্চতা আসলে 20 মিটার টাইপের হয়। আয়তন হচ্ছে 4103 বর্গ কিলোমিটার। এই টোটাল জায়গাটা 4103, এটা কিন্তু বিশাল জায়গা আর কি। যারা এই যমুনা ব্রিজের পাশ দিয়ে, যমুনা ব্রিজ থেকে নেমে এসে টাঙ্গাইলের ভেতর দিয়ে ময়মনসিংহ যাওয়ার একটা রাস্তা আছে, এই রাস্তায় যারা গিয়েছেন তারা আসলে এই জঙ্গল কতটা গভীর বা জঙ্গলটা কেমন এটা দেখতে পারছেন। বা ময়মনসিংহ বা গাজীপুর যারা ঘুরতে গেছেন তারাও একটু জঙ্গলটা আঁচ করতে পারছেন। এইখানে 176 প্রজাতির উদ্ভিদ আছে এবং 109 প্রজাতির প্রাণী আছে। প্রাণীগুলা হচ্ছে ধরেন ইউনিক প্রাণী হচ্ছে বাগদাসা বা হচ্ছে মেসোবাগ বলে যেগুলোকে। এইখানে কিছু হরিণও আছে শোনা যায়, বাট হরিণ আর এখন দেখা যায় না। একসময় প্রচলিত ছিল এর মধ্যে নাকি বাঘও আছে, চিতাবাঘ টাইপের বাঘ, বাট এই টাইপের কিছু নাই। তবে বানর, এইটাই বানর, তারপরে হচ্ছে আপনার পশু ছোটোখাটো ধরেন বিড়াল বা বন বিড়াল, মেসোবাগ, এই টাইপের প্রাণী এই অঞ্চলে আছে। তো এটা দিয়ে আপনি একটু গুছায় লিখবেন। এবং পর্যটন স্পেস হিসেবে সরকারের ভেতরে বিভিন্ন জায়গা লিজ দিয়ে কিন্তু এখানে অনেক রিসোর্ট গড়ে উঠছে, যেন মানুষ ওইখানে পর্যটন খাতে অবদান রাখার জন্য, যেহেতু জঙ্গল এলাকা। লালমাই পাহাড় হচ্ছে একবার এই জায়গাটা, এটা খুবই ছোট্ট একটা জায়গা, এটা মাত্র হচ্ছে 34 বর্গ কিলোমিটারের একটা জায়গা, কুমিল্লা জেলায় এটা অবস্থিত। এইটা নিয়ে এটাকে হনুমানের পাহাড়ও বলা হয়। হনুমানের পাহাড় কেন বলা হয় সেটা হচ্ছে, আপনারা জানেন যে এই রামায়ণের কাহিনীতে কিন্তু রাম আর লক্ষ্মণ হচ্ছে দুই ভাই। তো সীতাকে হচ্ছে রাবণ তুলে নিয়ে গেছে, অপহরণ করে নিয়ে গেছে। তো এই কাহিনীর ভিতরে কিন্তু এক সময় হচ্ছে রামের ভাই যে লক্ষ্মণ তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন একটা পাহাড়ের একটা গাছ লাগবে তার চিকিৎসা করার জন্য। তো হনুমানকে বলছে ওই গাছটা আনার জন্য। ওই পাহাড়টা হচ্ছে হিমালয় পর্বত। তো হনুমান গেছে, হনুমান যাওয়ার পরে ওই গাছের নাম আর হনুমানের মনে নাই। তখন হনুমানের যখন নামটা মনে নাই বা গাছটা কি এটা মনে নাই, তখন হনুমান একটা কাজ করছে কি, পুরা পাহাড় তুলে নিয়ে আইছে, পুরা হিমালয় পর্বতকেই সে তুলে নিয়ে চলে গেছে, যে গাছ যেটা ও জায়গা যায় গাছ খুঁজে বের করা যাবে। তো যখন আবার তিনি হনুমান আবার হচ্ছে যখন এই পাহাড় ব্যাগ দিতে আসছে, মানে টোটাল হিমালয় পর্বতকে আবার ব্যাগ দিতে যখন আসছে, তখন ওই পর্বত থেকে কিছু অংশ মাটি নিচে খুলে পড়ে গেছে হচ্ছে কুমিল্লার এই জায়গায়। সেই থেকে লালমাই পাহাড় তৈরি হয়েছে। এটা প্রচলিত কাহিনী, এর কোনো ভিত্তি নাই আর কি। তো এটার গড় উচ্চতা হচ্ছে 21 মিটার। এই অঞ্চলটা হচ্ছে, এখানেও একটু কিন্তু পর্যটন এলাকা, মানুষজন এখানে ঘুরতে টুরতে যায়। সো আপনি টাঙ্গাইল বলেন, এই মধুপুর ও ভাওয়ালের গড় বলেন বা লালমাই পাহাড় বলেন, এদের মধ্যে পর্যটন টেনে নিয়ে আসতে হবে। আর পর্যটন আসলেই বাংলাদেশের পর্যটন শিল্প নিয়ে আমরা কথাবার্তা বলবো, তার কোর লাইনগুলো দিয়ে দিতে হবে, যে বৈশ্বিক পর্যটনের অবস্থা কি এবং আমাদের পর্যটনের 1-2 লাইন। ঠিক আছে, মেইন ব্যাপার হচ্ছে আপনি বাংলাদেশ বিষয় বলি মানে হচ্ছে আপনি বিভিন্নভাবে তথ্য দিয়ে সমৃদ্ধ হবেন। কোশ্চেন যাই আসুক আপনি আপনার তথ্য দিয়ে আটোসাটো করে আনসারটা দিয়ে ফেলবেন। ঠিক আছে, ওকে। বাংলাদেশের আর একটা চমৎকার জিনিস আছে, সেটা হচ্ছে বদ্বীপ।
যদিও টোটাল বাংলাদেশটাই হচ্ছে বদ্বীপ, বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ। বদ্বীপ জিনিসটা কেমন, ধরেন আপনার এইরকম একটা নদী আছে, তো এই নদী দিয়ে পলি আসে, পলি আসতে আসতে এই জায়গা জমাট হয়। জমাট যখন পলি জমাট বাঁধে, জমাট বাঁধতে বাঁধতে কিন্তু এইরকম একটা অঞ্চল তৈরি হবে পলয় নিয়ে, এটাই হচ্ছে ডেল্টা। এই ডেল্টা থেকেই বদ্বীপ, এটা একটা গ্রিক অ্যালফাবেট ডেল্টা, এইরকম আকৃতির ল্যান্ড তৈরি হয়, এই জন্যই হচ্ছে বদ্বীপ। তো আমাদের দেখেন এই যে গঙ্গা রিভার, যেটা হচ্ছে একবারে কৈলাসের থেকে আসছে, এই গঙ্গা রিভার কিন্তু চায়না হয়ে, ভারত হয়ে বাংলাদেশের দিকে এসেই কিন্তু বঙ্গোপসাগরে পাতিত হয়েছে। তো এরা কিন্তু প্রচুর পলি নিয়ে আসে, এবং এই পলি পড়তে 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 এই যে ডেল্টাটা ফর্ম হয়েছে, ঠিক আছে। এই জন্যই এইটার নাম হচ্ছে বদ্বীপ। ঠিক আছে, এই বদ্বীপকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সক্রিয় বদ্বীপ আর একটা হচ্ছে নিষ্ক্রিয় বদ্বীপ। সক্রিয় বদ্বীপ কি, এখন বুঝছেন তো, নদী দিয়ে আসে, এবং আমাদের মেইন স্ট্রিম নদী হচ্ছে তিনটা। একটা হচ্ছে পদ্মা, একটা হচ্ছে ব্রহ্মপুত্র, আর একটা হচ্ছে মেঘনা। সো এই পদ্মা, ব্রহ্মপুত্র এবং মেঘনা দিয়ে প্রচুর পলি এসে আমাদের এই ল্যান্ডটা তৈরি হয়েছে। এইটুকু ল্যান্ডই হচ্ছে বদ্বীপ। এবং এই টোটাল যে বেঙ্গল ডেল্টা প্ল্যান, এর এই অংশটা কিন্তু ভারতের মধ্যে পড়ছে। আপনারা জানেন এই দিক হচ্ছে পশ্চিম, তো পশ্চিম সাইডেরটা হচ্ছে ভারতের দিকে পড়ছে, তার মানে বদ্বীপের পুরা বদ্বীপটাই আমাদের সরি, সো পুরা বদ্বীপটাই কিন্তু আমাদের দখলে না, মানে ভারতেরও বদ্বীপের কিছু অংশ আছে। ওকে, তো বদ্বীপকে আসলে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সক্রিয় বদ্বীপ আর একটা হচ্ছে নিষ্ক্রিয় বদ্বীপ। সক্রিয় বদ্বীপ কি, বদ্বীপের সাথে নদী নদী দিয়ে পলি আসছে। যে সমস্ত বদ্বীপের এলাকায় নদীগুলো এখনো সক্রিয়, এখনো সক্রিয় মানে কি, নদী দিয়ে এখনো জোয়ার ভাটা হয় বা নদী দিয়ে এখনো পানি প্রবাহিত হয়, সেইগুলাকে বলা হচ্ছে সক্রিয় বদ্বীপ। আমাদের এই পদ্মা থেকে এই কুষ্টিয়া রাজবাড়ী জেলার এই দিক দিয়ে ফরিদপুর দিয়ে কিন্তু একটা নদী চলে আসছে, যে নদীর নাম হচ্ছে মধুমতি। এরকম একটা নদী আছে মধুমতি। এই মধুমতি নদী কুষ্টিয়া এবং রাজবাড়ী অঞ্চলে এটার নাম হচ্ছে গড়াই, আর ফরিদপুর অঞ্চলে ঢুকে এটার নাম হচ্ছে মধুমতি হয়ে গেছে। তো মধুমতি এবং গড়াই একই নদী। এই নদীটার যে পূর্ব দিকের যে অংশটা, এই দিকটা হচ্ছে সক্রিয়, মানে এর ভেতরে যে নদী টদী আছে তার মধ্যে এখনো জোয়ার ভাটা হয়, তার ভেতরে এখনো পানি প্রবাহিত হয়। বাট এর পশ্চিম সাইডের যে অংশটা আছে, এই টোটাল অংশটা, এটা হচ্ছে নিষ্ক্রিয়। এর মধ্যে ম্যাক্সিমাম নদীর এখন আগের মতন আর নাই, নদী গতিপথ চেঞ্জ করে ফেলছে, চর জেগে গেছে, বা পানি প্রবাহ আর আগের মতন নাই, এই জন্য এটাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় বদ্বীপ। বদ্বীপের সাথে যেহেতু নদীর রিলেটেড আছে, তার মানে বদ্বীপ অঞ্চলে প্রচুর কিন্তু মাছ উৎপাদন হয়। এইগুলা প্রাকৃতিক মৎস্য, কেননা নদী থেকে উৎপন্ন হয়। যেহেতু নদী আছে সেহেতু এখানে নৌ পরিবহন হবে। শোনেন, কোনো একটা জায়গায় যদি ট্রাকে মালামাল নেন, ট্রাকে মালামাল নেওয়া বা সড়ক পথে মালামাল নেওয়া আর নদী পথে মালামাল নেওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। অর্থনৈতিক দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে সড়ক পথে মালামাল নেওয়ার চাইতে ফার ফার বেটার হচ্ছে নদী পথে মালামাল নেওয়া। সো আমাদের দেশে প্রচুর নদ নদী থাকলেও আমাদের নদীগুলোর কিন্তু নাব্যতা নাই। জাহাজ ভালো মতন চলতে পারে না আমাদের নদীগুলো দিয়ে। জাহাজ বলতে ছোটোখাটো জাহাজও তেমন চলে না। ছোটোখাটো জাহাজ যদি চলতো, তাহলে এই নদীগুলো দিয়ে কিন্তু বড় বড় পণ্য পরিবহন করা যেত। ধরেন আপনি চিটাগং পোর্টে আপনি জাহাজ নামাইলেন, এই জাহাজ থেকে খালাস করে নদী দিয়ে, ভেতরের নদী টদী দিয়ে ধরেন ঢাকাতে ডাইরেক্ট বুড়িগঙ্গার আশপাশ দিয়ে কোথাও এসে পণ্য খালাস হবে। এইরকম যদি হতো, তাহলে কিন্তু আমাদের পণ্য পরিবহনের যে খরচ, এই খরচ অনেক কমে যেত। আর পরিবহন খরচ যদি বেড়ে যায়, তাহলে কিন্তু পণ্যের দাম বেড়ে যায়। কিন্তু ধরেন চিটাগং পোর্ট থেকে ঢাকায় আনতে যে খরচ হচ্ছে, যদি নদী দিয়ে আনতাম খরচ যদি অর্ধেক হতো, তাহলে পণ্যের দামও কিন্তু কমে যেত। সুনীল অর্থনীতির একটা প্রভাব আছে নদ নদী, যেহেতু এই অঞ্চল আমাদের সুনীল অর্থনীতিতে প্রভাব রাখবে। নদ নদী থাকা মানে কি, নদ নদী থাকা মানে হচ্ছে পানির, মাটিতে পানি থাকা। মাটিতে পানি থাকা মানে এই সমস্ত অঞ্চলে প্রচুর গাছপালা হবে, নদী অঞ্চলের আশপাশে কিন্তু প্রচুর চাষাবাদ হবে। সো প্রচুর চাষাবাদ হবে, এবং বন্যায় যদি আসে, সেই বন্যায় পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে। নদী দিয়ে পানি চলে যাবে একবারে বঙ্গোপসাগরে। এই অঞ্চলে খরা হবে না, কেননা হচ্ছে যেহেতু নদী আছে, তার মানে নদী থেকে পানি বাষ্প হবে, আবার বৃষ্টি হবে। সেই অঞ্চলে খরা হবে না কখনোই।
এই অঞ্চলে প্রচুর সবুজ হবে, উর্বরতা হবে এবং নদী কেন্দ্রিক এবং কৃষি কেন্দ্রিক কর্মসংস্থান তৈরি হবে। নদী কেন্দ্রিক মানে কি, নদী পরিবহন কেন্দ্রিক, মাছ ধরা কেন্দ্রিক, কৃষিকাজ কেন্দ্রিক, এরকম প্রচুর তৈরি হবে আর কি। সো এই অঞ্চলের সুবিধার মধ্যে এইরকম বিষয়গুলো আপনি টেনে নিয়ে আসবেন। তাহলে ডেল্টা, বাংলাদেশের মোট আয়তনের 32% আয়তনই হচ্ছে এই বদ্বীপ এলাকার মধ্যে পড়ছে। এর মধ্যে সক্রিয়তা খুবই কম, নিষ্ক্রিয় অংশই বেশি এখন। ওকে, বাংলাদেশের নদ নদী বিশাল, প্রচুর নদ নদী আছে বাংলাদেশে। প্রায় এখনকার হিসাবে, পানি উন্নয়ন বোর্ডের হিসাবে এখন পর্যন্ত বাংলাদেশে 1008টা নদী আছে। 1008টা। এর মধ্যে সবচেয়ে বড় নদী হচ্ছে পদ্মা। এটা বাংলাদেশের ভেতরে ট্রাভেল করছে 341 কিলোমিটার। দীর্ঘতম আর বৃহত্তম কিন্তু কথাটা সেম না। বৃহত্তম মানে হচ্ছে যে নদীতে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়। প্রতি সেকেন্ডে ধরেন কত কিউসেক পানি, কত কিউবিক মিটার পানি চলে যাচ্ছে। আর দীর্ঘ মানে হচ্ছে কতটুকু লম্বা, কত পানি যাচ্ছে এটা না। ঠিক আছে, তো দীর্ঘতম নদী হচ্ছে লম্বা নদী। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে পদ্মার চেয়ে সামান্য ছোট, এটা হচ্ছে ইসামতি। সাঙ্গু নদী, যেটা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, সাঙ্গু কিন্তু 298 কিলোমিটার রাস্তা পাড়ি দিছে। তো এই হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম 3টা নদী। আর সবচেয়ে ছোট নদী, সেটা খুবই ছোট, ময়মনসিংহ জেলায় গাঙ্গিনা এটার নাম, মাত্র 0.0232 কিলোমিটার, মানে 1 কিলোমিটারও কত ভাগের 1 ভাগ, মানে খুবই সামান্য নদী। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ছোট নদী। বাংলাদেশের সবচেয়ে বেশি জেলা দিয়ে প্রবাহিত হয়েছে পদ্মা নদী। পদ্মা নদী একাই 12টা জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সবচেয়ে বেশি নদী আছে ঢাকা বিভাগে, 222টা নদী আছে ঢাকা বিভাগে। সংখ্যা মনে রাখার দরকার নাই, মানে শুধু ঢাকা বিভাগে সবচেয়ে নদী আছে এটা মনে রাখলেই চলবে। সবচেয়ে বেশি উপজেলা দিয়ে যে নদী প্রবাহিত হয়েছে সেটা হচ্ছে মেঘনা। সবচেয়ে বেশি জেলা দিয়ে গেছে পদ্মা নদী, 12টা জেলা দিয়ে গেছে, বাট সবচেয়ে বেশি উপজেলা টাচ করে গেছে হচ্ছে মেঘনা নদী, 36টা উপজেলা দিয়ে গেছে। সবচেয়ে বেশি নদী আছে হচ্ছে সুনামগঞ্জ জেলায়, একক জেলা হিসেবে সবচেয়ে বেশি নদী আছে সুনামগঞ্জে, বাট বিভাগ হিসেবে ঢাকা। ঠিক আছে, বাংলাদেশের এই যে নদ নদী, এই নদ নদী কত কিলোমিটার নদ নদী আছে, এইটা যদি আপনি হিসাব করেন যে প্রত্যেকটা নদী কতটুকু, এই যে পদ্মা নদী এত কিলোমিটার, এরকম যদি হিসাব করেন তাহলে বাংলাদেশের নদ নদী প্রায় 22,155 কিলোমিটার রাস্তা, মানে এদেরকে টাচ করা দিলে এত বড় হয়ে যাবে। কিন্তু সারা বছর নাব্য নদী হচ্ছে মাত্র 5,200 কিলোমিটার। সারা বছর যেখান দিয়ে নাব্য, মানে সারা বছর ইয়েতে বলা যায় ট্রলার চলাচল, বা বড় বড় ট্রলার চলতে পারে, বা বাল্কহেড যেগুলো বালু নিয়ে যায়, এগুলোও কিন্তু সারা বছর সব জায়গা দিয়ে চলতে পারে না। তো যেটুকু চলতে পারে মাত্র 5,200 কিলোমিটার। এখন এটা কেন চলতে পারে না? কেননা আমাদের নদী দিয়ে প্রচুর পলি আসে। এই পলি জমে জমে আমাদের নদীগুলোর কিন্তু যে গভীরতা, এই গভীরতা কমে যাচ্ছে। নির্দিষ্ট একটা গভীরতা না থাকলে কিন্তু নদী কখনোই প্রবাহিত হতে পারবে, মানে জাহাজ চলতে পারবে না ওই নদী দিয়ে। তো আমাদের যদি এইরকম উদ্যোগ নেওয়া হয় যে সারা বছর এই নাব্য নদীর সংখ্যা বেড়ে যায়, নদীপথের সংখ্যা বেড়ে যায়, তাহলে আমাদের অর্থনীতিতে একটা বিশাল প্রভাব রাখবে। এটা আপনি কি করতে পারেন? এখানে আপনি টেকনোলজি অ্যাপ্লাই করতে হবে, শুধু প্রকৃতির উপর ছেড়ে দিলে চলবে না। ঠিক আছে, যেটা আমাদের তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করার জন্য, ধরেন এই তিস্তা নদীর চারপাশে বাদ দিয়ে 4 লেনের রোড, 2 পাশ দিয়ে রোড হবে, এবং এই মাঝখান দিয়ে এইগুলা রিভার এমনভাবে ট্রেন করবে যে এইখানে কোনো কিছু জমবে না, চর জাগবে না, সারা বছর পানি প্রবাহিত হবে। সো এইভাবে আপনাকে, এবং এইটা বড় অর্থনীতির দেশ ছাড়া করা পসিবল না। এইগুলা কিন্তু খুব একটা ছোটোখাটো প্রজেক্ট না, অনেক বড় প্রজেক্ট। তাহলে আপনি শহরের ভিতর ধরেন বুড়িগঙ্গাকেই যদি আপনি টোটাল নৌপথটা বুড়িগঙ্গাকে টেনে এমনভাবে আপনি মেঘনা দিয়ে বুড়িগঙ্গাকে যদি আপনি একবারে চিটাগং পোর্ট পর্যন্ত নিয়ে আসতে পারেন, এগুলো অনেক মহাপরিকল্পনা। এবং এইটা আসলে কিন্তু আমাদের টোটাল দেশের যে শিপিং ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে যাবে। ঢাকা থেকে ডাইরেক্ট ধরেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলা ঢাকা থেকে হচ্ছে তাদের কন্টেইনার লোড করে দিবে, সেই ছোট জাহাজ এটাকে নিয়ে যাবে হচ্ছে একবারে গভীর সমুদ্র বন্দরে মাদার ভেসেলে উঠে সেটা বিশ্বের যে কোনো দেশে চলে যাবে। এটা হলে আমাদের ধরেন টোটাল যে বাণিজ্য, আমাদের এক্সপোর্টের যে বাণিজ্যটা, এটা অন্য লেভেলে চলে যেত। ঠিক আছে, ওকে। আমাদের আন্তর্জাতিক নদী আছে 57টা, মানে যে নদী আন্তর্জাতিক নদী, মানে যে নদী একাধিক দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তো ভারতের সাথে 54টা, আর মায়ানমারের সাথে 3টা নদী আমাদের আছে।
প্রিলিমিনারিতে এই সংখ্যাগুলো খুব ইম্পর্টেন্ট। আর নদ নদী নিয়ে এতক্ষণ যে আলোচনা শুনলেন, এই আলোচনাগুলোর যে সার কথা, এগুলো দিয়েই অ্যাকচুয়ালি আপনার মেইন লিখতে হবে। এবং মেইন নদীগুলোর লোকেশান কিন্তু আপনি নদী নিয়ে কোশ্চেন আসলে এটা আপনি দিয়ে দিবেন। কেমন, এই যে পদ্মা টেনে নিয়ে আসবেন এইরকম, এইখান থেকে পদ্মা চলে আসবে, উপর থেকে ধরেন যমুনা আসছে, এই যমুনা এইখানে এসে মেঘনা নাম নিয়ে এটা বঙ্গোপসাগরের দিকে চলে গেছে। এই দিক দিয়ে হচ্ছে সিলেটের এই দিক দিয়ে হচ্ছে আপনার সিলেটের এই দিক দিয়ে আসছে হচ্ছে, আচ্ছা নাম ভুলে গেছি, উপর দিক দিয়ে তিস্তা আনবেন, তিস্তা এনে ওল্ড ব্রহ্মপুত্র করে ওল্ড ব্রহ্মপুত্র এইদিকে এনে আপনি মিলায় দিবেন ভৈরবের এই দিক দিয়ে এসে কয়েকটা লাইন টানবেন আর কি, নদীর কয়েকটা লাইন, নদ নদী নিয়ে কোশ্চেন আসলেই। এবং এইগুলো আঁকতে কিন্তু আপনার সর্বোচ্চ লাগবে 30 থেকে 40 সেকেন্ড। বাংলাদেশের ম্যাপের মধ্যে এতক্ষণ যা যা বললাম এই সমস্ত অঞ্চল মার্ক করে দেওয়া, এটা কিন্তু শিখে ফেলতে হবে ভাই, ঠিক আছে। হাওর অঞ্চল আমাদের টোটাল বাংলাদেশের ভূপ্রকৃতির একটা খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল। এবং বাংলাদেশের হাওর অঞ্চলের সংখ্যা, হাওর কিন্তু একবারে নিতান্তই কম না। হাওর কি জানেন, যারা গ্রাম অঞ্চলে আছেন তারা বিল চিনতে পারবেন, নিচু জায়গা, বর্ষাকালে পানি জমে, কিন্তু বিল হয় ছোট, ধরেন 10-15টা বিল যদি একত্রিত হতো তখন ওইটা হচ্ছে হাওর। হাওর মানে বড় বিল। এরা আসলে নিচু জমি, প্রাকৃতিকভাবে সৃষ্টি, বর্ষায় এই সমস্ত অঞ্চলে পানি থাকে এবং বছরে 4 থেকে 6 মাস এই অঞ্চলে পানি থাকে। পানির কালে এটা পানিতে ডুবে থাকে এবং সারা বছর পানি থাকে না, একটা সময় পানি শুকিয়ে যায়, তখন ওইখানে চাষাবাদ হয়। এটাই হচ্ছে হাওরের বৈশিষ্ট্য। তো হাওর শব্দটা আসছেই হচ্ছে সাগরের অপভ্রংশ থেকে, মানে সাগর শব্দটা থেকেই হাওর শব্দটার উৎপত্তি। তো হাওরে গেলে আপনি দেখবেন যে সাগরের মতোই মনে হয়, গভীরতা খুব বেশি না ভাই, থই থই পানি, অথই পানি, যত দূর চোখ যায় পানি আর পানি, সবুজ পানি, নীল পানি আর কি অ্যাকচুয়ালি। তো বাংলাদেশের হাওরের তথ্য নিয়ে ব্যাপার স্যাপার আছে। বাংলাদেশে হাওর ও জলভূমি উন্নয়ন বোর্ড আছে। এই যে হাওর বা জলভূমি নিয়ে কোনো কোশ্চেন আসলেই যদি আপনি এদের ট্যাগ দিয়ে দেন এবং এদের ট্যাগ দিয়ে আপনি একটা ইনফরমেশন দিয়ে দিবেন যে বাংলাদেশ হাওর ও জলভূমি উন্নয়ন বোর্ড এই সমস্ত অঞ্চলের মানে প্রাকৃতিক রিজার্ভের জন্য অনন্য ভূমিকা রাখতেছে, বড় বড় প্রজেক্ট রাখতেছে, এই টাইপের এই জিনিসটা যে বাংলাদেশে আছে এবং আপনি তাকে ট্যাগ দিতে পারেন, এটা কিন্তু আপনার লেখার কোয়ালিটিকে চেঞ্জ করবে, অন্য লেভেলে নিয়ে যাবে। তো এদের তথ্য মতে হাওর আছে 414টা, বাট পানি উন্নয়ন বোর্ডের মতে হাওর আছে আসলে 423টা। পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে হাওরের কথা 423টা বলা আছে। হাওরগুলো ম্যাক্সিমামই হচ্ছে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা এবং ব্রাহ্মণবাড়িয়া এই জেলাগুলো কিন্তু এই অঞ্চলটায় হচ্ছে বাংলাদেশের সব ম্যাক্সিমাম হাওর, এই অঞ্চলগুলো এই যে দেখতেই পাচ্তেছেন। বাট এই দিকেও আপনি ডট দেখতেছেন, এইগুলা হাওর না, এগুলা সব হচ্ছে বিল আর হাওর এক না। সো হাওর হচ্ছে একটু বড় সড়ো বিল, সো এই অঞ্চলটা হচ্ছে হাওর। এবং এই টোটাল হাওর যে এলাকাটা আছে, এদের পানি যে এলাকায় হাওরের পানি হয়, এই পানির অঞ্চলটা যদি আপনি আসলে করতে চান, এটা প্রায় 5,000 বর্গ মাইল এলাকা, এটা খুবই কম এলাকা না কিন্তু। সো আমাদের সবচেয়ে বড় হাওর হচ্ছে হাকালুকি হাওর, বাজার জেলায় এটা পড়ছে, মৌলভীবাজারে। এবং এটা কিন্তু আপনার রামসার সাইট হিসেবে হয়েছে। রামসা আপনারা জানেন, রামসার কনভেনশন হয়েছিল 1971 সালে, এটা হচ্ছে ইরানের রামসার শহরে। এবং এই রামসা সাইট করার কারণে, এবং এইগুলা যেহেতু প্রাকৃতিক জলাশয়, এইখানে কিন্তু আপনি কোনো পার্মানেন্ট স্ট্রাকচার তৈরি করতে পারবেন না। এটা আন্তর্জাতিক পরিবেশ নিয়ে যে সমস্ত অর্গানাইজেশন আছে, এরা আপনাকে দিবে না। দ্বিতীয় হচ্ছে টাঙ্গুয়া হাওর আপনারা জানেন, এটা হচ্ছে সুনামগঞ্জ জেলার তাহিরপুরে এটা অবস্থিত। আর নিকলি হাওর আপনারা কিশোরগঞ্জ জেলায় এটা জানেন। এই হচ্ছে 3টা হাওর। এটা হচ্ছে প্রথম সবচেয়ে বৃহত্তম, এটা দ্বিতীয় বৃহত্তম, এটা হচ্ছে তৃতীয় বৃহত্তম হাওর। তো এই হাওর এলাকায় কোনো পার্মানেন্ট স্ট্রাকচার কিন্তু আপনি তৈরি করতে পারবেন না। যদিও নিকলি হাওরে যে ইটনা, মিঠামইন, এই সমস্ত জায়গায় যে রোড তৈরি করা হয়েছে, এইখানটা কিন্তু আন্তর্জাতিক ঝামেলা আছে, ঠিক আছে। আন্তর্জাতিক ক্ষেত্রে এই সমস্ত জিনিস কখনোই বিল্ড করতে দেয় না। যেমন টাঙ্গুয়া হাওরে আপনারা একটা জিনিস জানেন যে মাঝে মধ্যেই দেখবেন বর্ষা মৌসুমে যখন পাহাড়ি ঢল ভারত থেকে চলে আসে, এইরকম জায়গা দিয়ে ধরেন এই মেঘালয় থেকে পাহাড়ি ঢল, এই অঞ্চল কিন্তু পুরা পাহাড় অঞ্চল,
এই পাহাড়ি ঢল এসে কিন্তু এই অঞ্চলে প্লাবিত করে দেয়। তখন ওই যে আপনারা দেখেন যে নিউজ টিউজে দেখেন যে ধান ডুবে গেছে, মানুষ ডুব দিয়ে ধান কাটতেছে, বাট সরকার কিন্তু এইখানে পার্মানেন্ট বাঁধ নির্মাণ করে না। প্রতি বছর সরকার এইখানে নির্মাণ করে হচ্ছে টেম্পোরারি বাঁধ মাটি দিয়ে, এবং এই বাঁধ ভেঙে যায়। এবং এখন আপনার মনে হতে পারে যে প্রতি বছর এই বাঁধে এত টাকা ব্যয় করে, বাট একটা পার্মানেন্ট বাঁধ কেন নির্মাণ করে না? পার্মানেন্ট বাঁধ আপনি নির্মাণ করতে পারবেন না। এবং এই হাওর অঞ্চলে যে এই যে টাঙ্গুয়া হাওরের নিচের যে জমি, এর ম্যাক্সিমাম জমির মালিকই হচ্ছে বাংলাদেশ সরকার। এই অঞ্চলের মানুষ ওইটা চাষাবাদ করে খায়। ঠিক আছে, এটা কিন্তু সরকারের একটা বড় গিফট বলতে পারেন। এবং সরকার প্রত্যেক বছরই টাকা ব্যয় করে এখানে টেম্পোরারি বাঁধ নির্মাণ করে যেন চাষ করতে পারে। তারা ধানের একটা চাষ করে, এবং বাংলাদেশের ধান উৎপাদনের একটা বড় প্রায় 50% ধান হাওর অঞ্চল থেকে আসে। সো এটা কিন্তু খুবই বাংলাদেশের কৃষিতে একটা খাদ্যতে একটা বড় ভূমিকা পালন করে। বাংলাদেশের হাওর অঞ্চলগুলোকে টোটাল হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়। এই টোটাল হাওর অঞ্চলে যে 3টা ভাগ, তার প্রথমটা হচ্ছে পাহাড়ের নিকটবর্তী। আপনারা এইদিকে দেখছেন যে টারশিয়ারি যুগের বড় বড় পাহাড় আছে ভারতের এই 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 সিলেট অঞ্চলে। সো এই দিকে যে হাওর আছে এইগুলা হচ্ছে পাহাড়ের নিকটবর্তী হাওর। প্লাবনভূমি হাওর হচ্ছে যেগুলা শুধুমাত্র হচ্ছে পাহাড়ি ঢল না, শুধু বৃষ্টির পানিতেই হাওরে পানি জমে যায়। এটা হচ্ছে নেত্রকোনা এবং কিশোরগঞ্জ অঞ্চল। আর একটা আছে গভীর পানিতে নিমজ্জিত। এটা সবসময় পুরো অংশটা শুকায় না, কিছু অংশ শুকায়। সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জের কিছু অংশ। তাহলে আপনি হাওর নিয়ে কোনো কোশ্চেন আসলেই আপনি হাওরকে যে 3 ভাগে ভাগ করে দেয় এই জিনিসটা মেনশন করবেন। হাওর কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাওর থেকে কিন্তু প্রচুর মাছ উৎপাদন হয়, এবং এই অঞ্চলের একটা সিংহভাগ মানুষ কিন্তু এটার উপর জীবিকা নির্বাহ করে। এখানে প্রচুর চিংড়ি উৎপাদন হয়। আমাদের ধানের প্রায় 18%, আমরা যে ধান উৎপাদন করি তার 18% এই অঞ্চলে তৈরি হয়। অন্য সাধারণত চাষাবাদ হয় না, ধানই এইখানকার মেইন ফসল। এই অঞ্চলে যেহেতু এই বর্ষা মৌসুম ছাড়া এই টোটাল অঞ্চল মনে করেন যে পুরা ফ্ল্যাট ল্যান্ড। এই অঞ্চলে প্রচুর গবাদি পশুর চরণভূমি আছে, হাঁস মুরগি পালন করা যায় প্রচুর, তার মানে গৃহপালিত গবাদি পশু এই সমস্ত চাষ হতে পারে। ঝিনুক চাষ হতে পারে হয় এই সব অঞ্চলে। ঝিনুক এখন আর্টিফিশিয়ালি কিন্তু ওই যে মুক্তার যে চাষ হয়, ঝিনুকের মধ্যে তারা একটা এজেন্ট দিয়ে দেয় এবং এটা ধীরে 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 মুক্তায় পরিণত হয়ে যায়। এই অঞ্চলে প্রচুর অতিথি পাখি আসে, এবং এটা যেহেতু ভাটি এলাকায়, যে আপনার ভাটিয়ালি গান শুনছেন, সো ভাটি অঞ্চলের একটা অনন্য বৈশিষ্ট্যপূর্ণ সংস্কৃতি আছে, সেটা আমাদের সংস্কৃতিকে ইনরিস্ট করে। এবং বর্ষা মৌসুমে প্রচুর পর্যটক এখানে যায়, এবং এটা কিন্তু আমাদের প্রাকৃতিক মিঠা পানির একটা বড় রিজার্ভার। এই যে পানি, কোনো একটা দেশের অভ্যন্তরে পানি জমে থাকা, এবং এই পানি কিন্তু শুকায় যায় যখন ভূগর্ভস্থে কিন্তু একটা বড় সড়ো পানির অ্যামাউন্ট চলে যায়, ফলে মরুকরণ থেকে কিন্তু আমরা বাঁচি আর কি। সো দেশের অভ্যন্তরে এরকম হাওর, বিল, বাওর নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় থাকা, এটাও কিন্তু আমাদের একটা প্রাকৃতিক সম্পদ। ঠিক আছে, সো হাওর অঞ্চল নিয়ে আমরা একটা ধারণা পেলাম। আমরা আরেকটা জিনিস আজকে আলোচনা করব, এটা হচ্ছে মেরিন প্রোটেক্টেড এরিয়া। আপনারা জানেন যে আমাদের প্রাকৃতিক অভয়ারণ্য আছে, বেশ কয়েকটা প্রাকৃতিক অভয়ারণ্য আছে, যেমন হবিগঞ্জ এলাকায় বা হচ্ছে আপনার সিলেট, তারপরে হচ্ছে পার্বত্য চট্টগ্রামে বেশ কিছু এলাকা আইডেন্টিফাই করে দেওয়া আছে। এগুলো হচ্ছে প্রাকৃতিক অভয়ারণ্য। এইখানে কোনো হাতি বা কোনো প্রাণী যদি থাকে এদেরকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এরা এদের মতন বংশ বিস্তার করবে, ভেতরে মানুষ যাওয়া যাবে না। ঠিক আছে, সো এই সমুদ্রের ভেতরেও কিন্তু মেরিন প্রোটেক্টেড এরিয়া আছে। এবং বাংলাদেশের যে সমুদ্র সীমা, বাংলাদেশের মোট সমুদ্র সীমা হচ্ছে 1,18,813 বর্গ কিলোমিটার। এই টোটাল এলাকায় কিছু অঞ্চল আলাদা করে দেওয়া হয়েছে যে এই অঞ্চলে কোনো মানুষ যেতে পারবে না, কেউ মাছ ধরতেও এখানে যেতে পারবে না, কোনো জাহাজ চলাচলও এই এলাকায় হবে না। এটা হচ্ছে মেরিন প্রোটেক্টেড এরিয়া। বাংলাদেশ সর্বপ্রথম 2014 সালে এটা করার ট্রাই করে, এবং আমাদের মোট যে সীমানা আছে সেই সীমানার প্রায় 8.8% হচ্ছে 8.8% হচ্ছে মানে এক্সক্লুসিভ ইকোনমিক জোনের 8.8% হচ্ছে এটা নিয়ে। তো এই এলাকাটা মানে মেরিন প্রোটেক্টেড এলাকা ঘোষণা করা হয়েছে, এবং মেরিন প্রোটেক্টেড এলাকাটা 4 ভাগে ভাগ করা হয়েছে। তার একটা হচ্ছে যে নিঝুম দ্বীপ,
এই আপনার নোয়াখালী জেলার নিঝুম দ্বীপের পরেই যে সমুদ্রটা আছে এইটা হচ্ছে সবচেয়ে বড় মেরিন প্রোটেক্টেড এরিয়া, এবং এইটা হচ্ছে 3188 বর্গ কিলোমিটার। এটা মনে রাখার দরকার নাই, আপনি টোটাল মনে রাখবেন 7367 বর্গ কিলোমিটার এলাকা মোট মেরিন প্রোটেক্টেড এরিয়া। এর একটা হচ্ছে নিঝুম দ্বীপ এলাকা, একটা হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ডের যে এলাকা, সোয়াচ অফ নো গ্রাউন্ড এই অঞ্চলের একটা বড় এলাকা, তার একটা অংশ বিশেষ। ঠিক আছে, এই মংলা পোর্টের একবারে নিচেই এই অঞ্চলে কিন্তু মাছ টাছ ধরা যায় না। ঠিক আছে, আর একটা হচ্ছে মেরিন রিজার্ভের এলাকা, এটা খুবই ছোট। মেরিন রিজার্ভ এলাকা হচ্ছে মাত্র 698 বর্গ কিলোমিটার, এবং সেন্ট মার্টিন এবং তার আশপাশের একটা এলাকা, এইটা হচ্ছে 1743 বর্গ কিলোমিটার। এই হচ্ছে টোটাল 4টা এরিয়া। এবং আপনি যদি এইরকম মেরিন প্রোটেক্টেড এরিয়া নিয়ে কোনো কোশ্চেন আসে, তাহলে আপনি রাফলি এই 4টা জায়গা মার্ক করে দিবেন। ঠিক আছে, আমাদের সমুদ্র সীমানা এরকম টান দিয়ে দিবেন, সমুদ্র সীমানার পরের ম্যাপে আমরা সমুদ্র সীমানা দেখব, সেই সমুদ্র সীমানায় 4টা জায়গা আপনি মার্ক করে দিবেন, দেন আপনি এটা লিখবেন। এবং এইটা হয় হচ্ছে মূলত মেরিন ফিশারিজ অর্ডিন্যান্স 1983 সালে। ঠিক আছে, মেরিন ফিশারিজ অধ্যাদেশ 1983 উপর বেস করে 2014 সালে এটা ঘোষণা করা হয়। ঠিক আছে, এখন এইটা করার মেইন কারণ কি? এইটা করার কারণ হচ্ছে এই সমস্ত অঞ্চলে যে সমস্ত এই যে তিমি, ডলফিন, তারপর অন্যান্য সফিস্টিকেটেড কিছু মৎস্য যারা অ্যাকচুয়ালি হচ্ছে এখন থ্রেটের মধ্যে আছে, বিলুপ্তির পথে, তারা যেন প্রজনন করতে পারে, এবং আমাদের যেন এই টোটাল সমুদ্রের যে ইকোসিস্টেম বায়োডাইভার্সিটি এইটা যেন ঠিকঠাক থাকে। এবং এই সব অঞ্চলে কিছু সফিস্টিকেটেড কোরাল রিফ আছে, তারপরে এদের নিচে কিছু সফিস্টিকেটেড সামুদ্রিক ঘাস আছে, সি উইড আছে, এই টোটাল জিনিসগুলো যেন প্রোটেক্টেড থাকে। এবং প্রোটেক্টেড থাকে, টোটাল এলাকা প্রোটেক্টেড ঘটনা ইয়ে করে দিলে তো আমাদের অর্থনীতির উপর প্রভাব পড়বে। এই জন্য কিছু কিছু এলাকা দিছে, ধরেন এই জায়গায় এসে সবাই ডিম পারবে, এই জায়গায় কেউ যায় না, ডিম পারবে, ছড়ায় যাবে, ফলে আমাদের মৎস্যের যে পরিমাণ, এই সব এলাকায় মাছের পরিমাণ বৃদ্ধি পাবে। সো আমাদের যারা সমুদ্রে মাছ শিকার করে এরা বেশি বেশি অর্থ পাবে, আমাদের অর্থনীতিতে লং টার্মে বড় প্রভাব রাখবে। ঠিক আছে, তাহলে মেরিন প্রোটেক্টেড এরিয়া 4টা, যদিও এই ইউনিকের বইতে বোধহয় একটু অন্যভাবে লেখা আছে, বাট এইটা হচ্ছে মেইন, মানে এই তথ্যগুলাই হচ্ছে আমার মানে মেইন তথ্য আর কি। এই যে এই ম্যাপটাই আঁকার ট্রাই করছিলাম, আপনারা এটা দেখে দেখে এটা আঁকার ট্রাই করবেন। এটা বাংলাদেশের বিভিন্ন টাইপের কোনো কোশ্চেনে যদি শুধু আশপাশের যে এলাকা হয়, তাহলে এইগুলা টেনে দিবেন আর কি। আমাদের মোট সীমানা যেটা বাংলাদেশের, এই সীমানা 2টা দেশের সাথে আছে। ভারতের সাথে যে সীমানা আছে, এই ভারতের অংশটুকু সীমানা হচ্ছে 3715 কিলোমিটার, এবং মায়ানমারের সাথে 280 কিলোমিটারের একটা সীমানা আছে, এবং বঙ্গোপসাগরের সাথে মূলত 716, কোনো কোনো জায়গায় 710 লেখা আছে, বাট আপনি 710 716 দুইটাই মেনশন করতে পারেন। আর অপশনে যদি এমসিকিউতে হয় 710 716 দুইটাই থাকে, আপনি স্কিপ করে যাবেন, আর সাধারণত 2টা থাকার চান্স কম। এখন এই রকম একটা জায়গায় আমাদের লোকেশন হওয়ার কারণে আমাদের জিও পলিটিক্সে একটা বড় প্রভাব রাখে। এই কী প্রভাব রাখে এটা আমরা কিছুক্ষণ পরে বুঝবো। আমাদের একটা সমুদ্র আছে, সমুদ্রের সাথে সমুদ্র উপকূলবর্তী আমরা একটা দেশ, সো আমাদের মেরিন ইকোনমি আছে, আর সমুদ্র বেস আমাদের পর্যটন আছে, এবং মিলিটারি মানে মিলিশিয়া ক্রাইসিস থাকতে পারে। এটা আমরা ধীরে ধীরে এখন আলোচনা করব, এই প্রত্যেকটা পয়েন্ট আমরা ধীরে ধীরে আলোচনা করব। আপনাদের একটা দিয়েছিলাম আমি, এই বাংলাদেশের সুনীল অর্থনীতি, ওইটা আপনারা একটু রিডিং করবেন, সহজ ভাষায় লেখা, আপনি রিডিং পড়বেন, রিডিং পড়ে ভাবটা বোঝার ট্রাই করবেন। ঠিক আছে, পুরা হুবহু লিখতে হবে ব্যাপারটা তা না। আমি এটা দিয়েছি এই জন্য বড় সড়ো করে দিয়েছি যে আপনি লেখার টোন যেন বুঝতে পারেন, যে আপনার লেখাতে আসলে কিভাবে ইনফরমেশন রিপ্রেজেন্ট করা উচিত, এবং সেই ইনফরমেশনগুলোতে কি কি তথ্য থাকা উচিত, এইটার জন্য আমি আসলে এই নোটটা আপনাদের দিয়েছি। তো এইরকম যদি সময় সুযোগ পেয়ে আরও লিখতে পারি, টাইম আপনাদেরকে আমি দিয়ে দেবো। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আমরা বোঝার ট্রাই করি, ধরেন আমাদের এখানে জিওপলিটিক স্ট্র্যাটেজিক লোকেশন আমাদের কি হতে পারে। আমাদের পশ্চিমে আছে হচ্ছে ভারতের একটা রাজ্য পশ্চিমবঙ্গ, উত্তরের দিকে আছে পশ্চিমবঙ্গ, আসাম এবং মেঘালয়, এটা আছে উত্তরে। আমাদের পূর্বে আছে আসাম, ত্রিপুরা এবং মিজোরাম, এই হচ্ছে ভারতের রাজ্য। এবং আরও এই দিকে আছে হচ্ছে মানে পূর্ব পূর্ব এবং দক্ষিণে এই দিকে আছে 2টা চীন, ওদের হচ্ছে যে চীন, একটা হচ্ছে যে চীন, এবং আর একটা হচ্ছে রাখাইন প্রদেশ মিয়ানমারের, এই হচ্ছে বাংলাদেশের বর্ডার।
বাংলাদেশের এই জায়গাটা। তো বাংলাদেশের সাথে মায়ানমারের চীন এবং রাখাইন দুইটা প্রদেশের সংযোগ আছে, ঠিক আছে। এখন আপনি বোঝার ট্রাই করেন যে এই সেভেন সিস্টার কিন্তু খুবই একটা ন্যারো জায়গা দিয়ে ইন্ডিয়ার মেইনল্যান্ডের সাথে কানেক্টেড। এটাকে বলা হয় শিলিগুড়ি করিডোর। এটা নিয়ে আমরা আরও কথাবার্তা বলবো। ভারতের এই জায়গা হচ্ছে কলকাতা বন্দর বলা হয়, বা কলকাতা বন্দরই সাধারণত নামে পরিচিত। এই ভারত মহাসাগরের এইখানে এই কলকাতা বন্দরে এসে জাহাজ খালাস হয়। এই জাহাজ থেকে একটা কন্টেইনার যদি এইখান দিয়ে করে ধরেন এইভাবে গিয়ে শিলিগুড়ি করিডোর হয়ে ভারতের সীমানা দিয়ে সে ত্রিপুরায় আগরতলা পৌঁছাতে চায়, তাহলে যে রাস্তা অতিক্রম করতে হবে, তাদের এইখান থেকেই যদি আমাদের যশোর দিয়ে ঢুকে আগরতলা চলে যায়, তাহলে রাস্তার পরিমাণ প্রায় 1/4 ভাগ। এটা একটা বড় ব্যাপার, খুবই বড় ব্যাপার। আবার আমাদের যদি চিটাগং পোর্টেই সে ল্যান্ড করে, সেইখান দিয়ে যদি তারা ভেতর দিয়ে ঢুকে এই দিকের অঙ্গরাজ্যগুলোতে চলে যায়, এটা কিন্তু আমরা একটা জিওপলিটিক্যাল বড় অ্যাডভান্টেজ নিতে পারি। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে বা নিজের ব্যক্তি উদ্যোগে ধরেন আমরা যখন একজনের সাথে কথা বলি, তখন মনে করি এইগুলো আমরা ভারতের দিয়ে দিলাম। বাট ছোট একটা দেশের ন্যাশনাল পাওয়ার আর বড় একটা পাশের বৃহৎ শক্তির ন্যাশনাল পাওয়ার কিন্তু আলাদা। সো আপনি ধরেন আপনি হচ্ছে ছোট মানুষ, আর আপনি গেছেন হচ্ছে ধরেন জন সিনার সাথে মারামারি করতে, তর্কাতর্কি করতে। সো আপনি তাদের সাথে পেরে উঠবেন না, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয়, এটার নাম মনে রাখেন, এটাকে বলা হয় ডিপ্লোম্যাটিক অটোনমি। ডিপ্লোম্যাটিক অটোনমি মানে হচ্ছে আপনি সব সময় আপনি যা চান সেই ডিসিশন নিতে পারবেন। আপনি আপনার মতন আপনার দেশের ন্যাশনাল স্বার্থে যেটা ভালো হয় আপনি সেই ডিসিশন নেবেন। এইটাকে বলা হয় হচ্ছে ডিপ্লোম্যাটিক অটোনমি। সো আমাদের কিন্তু ডিপ্লোম্যাটিক অটোনমি নাই। কেন নাই? কেননা আমরা ছোট অর্থনীতির দেশ। আমাদের যদি অর্থনীতি অনেক বড় হতো, আমাদের মিলিটারি ক্যাপাবিলিটি যদি অনেক বেশি হতো, আমাদের যদি আজ 10টা পারমাণবিক অস্ত্র থাকতো, তাহলে আমরা স্ট্র্যাটেজিক অটোনমি মেনটেন করতে পারতাম। সো ব্যালেন্স অফ পাওয়ারের ক্ষেত্রে সবসময় বড় রাষ্ট্র একটা রাষ্ট্রকে দমায় রাখার ট্রাই করবে। আর ইন্ডিয়া ট্রাই করতেছে হচ্ছে আঞ্চলিক সুপার পাওয়ার হওয়ার জন্য, আঞ্চলিক সুপার পাওয়ার হওয়ার জন্য। সো আঞ্চলিক সুপার পাওয়ার হওয়ার প্রধান ইয়েই হচ্ছে আশপাশের দেশকে বসায় দিতে হবে। সো আমাদের কিন্তু ডিপ্লোম্যাটিক অটোনমি নাই। যেহেতু ডিপ্লোম্যাটিক অটোনমি নাই, আমাদের ইন্ডিয়া আমাদের একটা পাশের কান্ট্রি, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মার্কেট, আবার পারমাণবিক শক্তিধর কান্ট্রি, এবং আমরা আমাদের খাদ্য বিভিন্ন কিছুতে আমরা ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট, এবং 3 দিক দিয়ে তারা আমাদেরকে ঘিরে রাখছে, আমাদের ম্যাক্সিমাম বর্ডারই তার সাথে। সো আমাদের কিন্তু যে কোনো কিছুতে আপনি তার সাথে কিন্তু অটোনমি হিসেবে ডিসিশন নিতে পারবেন না। যদিও জাতিসংঘ সনদে বলা হয়েছে সার্বভৌমত্ব, সমতা, এগুলা শুধু হচ্ছে ইউটোপিয়ান কথাবার্তা। সার্বভৌমত্বের কোনো দিন সমতা হয় না ওয়ার্ল্ডে। বাস্তববাদী পৃথিবীতে কখনোই সার্বভৌমত্বের সমতা হয় না। আপনি ভুটান বিশ্ব দরবারে একটা কথা বলবে, আর চায়না একটা কথা বলবে, দুইজনের কথার গুরুত্ব কোনো দিন সেম না। যদি সেম হতো তাহলে সার্বভৌমত্ব সমতা হতো। সার্বভৌমত্ব সমতা জাতিসংঘর অনুচ্ছেদের একবারে 2 নম্বর অনুচ্ছেদেই বলা হয়েছে, বাট বিষয়টা এরকম না আর কি। ওকে, আমরা শিলিগুড়ি করিডোর নিয়ে একটু কথাবার্তা বলার ট্রাই করি। শিলিগুড়ি করিডোরের এই যে বাংলাদেশের এই জায়গাটা, এটা হচ্ছে বাংলাদেশ। এই যে এইখান থেকে কিন্তু নেপালের যে দূরত্ব, এই যে দেখেন বাংলাদেশের এই অঞ্চল থেকে নেপালের দূরত্ব মাত্র 21 থেকে 22 কিলোমিটার। খুবই ন্যারো একটা জায়গা, 21-22 কিলোমিটার। এবং এই ন্যারো জায়গার খুব কাছেই এই জায়গা পর্যন্ত কিন্তু চীন, এই জায়গাটাও কিন্তু চীন। তার মানে এইটার দূরত্ব কিন্তু চীন থেকে খুব একটা বেশি না। জায়গাটা স্ট্র্যাটেজিক্যালি খুবই ইম্পর্টেন্ট জায়গা ভারতের জন্য। আবার শত্রু রাষ্ট্র, ভারতের সবচেয়ে শত্রু রাষ্ট্র হচ্ছে চীন, চীন থেকে সামান্য দূরত্বে। তার মানে এই অঞ্চলের যদি কোনো উত্তেজনা হয়, কখনো যদি কোনো উত্তেজনা হয়, তাহলে এই অঞ্চল দিয়ে গাড়ি চলাচল বন্ধ থাকবে। কেন বন্ধ থাকবে? কেননা যে কোনো মুহূর্তে এখানে অ্যাটাক হয়ে যেতে পারে। সো গাড়ি চলাচল বন্ধ থাকবে, তখন বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিট নেওয়া ছাড়া কিন্তু কোনো উপায় নাই। তাহলে এই জায়গা যদি চীন এসে উত্তেজনা করে আর এইটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই 7 সিস্টারের যারা আলাদা হয়ে যেতে চায়, এই 7 সিস্টারের যারা জঙ্গি গোষ্ঠী আছে, যারা ভারত থেকে আলাদা হয়ে যেতে চায়, কারা আলাদা হয়ে যায়? উলফা, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা, এইরকম যদি ঘটনা, এরা যদি আপনার মাথাচাড়া দিয়ে ওঠে, এবং এই মাথাচাড়া দিয়ে উঠলেই জিওপলিটিক্যাল কারণে এদের অস্ত্র দিবে হচ্ছে চায়না।
এবং অস্ত্র দিবে চায়নাকে, অরুণাচল বর্ডার দিয়ে এদের কাছে অস্ত্র দিয়ে দিবে, অরুণাচল দিয়ে এসে। এবং এরা যদি অস্ত্র পায়, এবং এই অস্ত্র পেলে কিন্তু ভারত কিন্তু পারমাণবিক অ্যাটাক এদের করবে না, নিজ দেশে কোনোদিন পারমাণবিক অ্যাটাক করবে না, নিজ দেশে বোম মারবে না। সো স্ট্র্যাটেজিক্যালি কিন্তু ব্যালেন্স অফ পাওয়ার চায়নার ফেভারে চলে যাবে, তখনই চায়নার ফেভারে। একটা জিনিস মাথায় রাখবেন, একটা শত্রু রাষ্ট্র বা দুইটা রাষ্ট্রের জন্য যদি শত্রু হয়, তাহলে প্রথম রাষ্ট্র সবসময় চাবে সেকেন্ড রাষ্ট্রের শক্তি ডাউন করে দেওয়ার জন্য, এবং এই ডাউন করতে যদি তার কিছু টাকা পয়সা খরচ হয় সেইটা করবে, ঠিক আছে। এবং এইটা কিন্তু একবার করেছিল 2017 সালে। 2017 সালে একবার শিলিগুড়ি করিডোর বন্ধ হয়ে যায়, তখন এইখানে এই যে ডকলাহাম এই জায়গাটা, এই ডকলাহামের এই জায়গায় কিন্তু প্রচুর মিলিটারি নিয়ে আইছিল হচ্ছে চীন। এবং এই চীনকে কাউন্টার দেওয়ার জন্য এই ডোকলাহাম স্ট্যান্ড অফ, এটা যদি আপনারা গুগলে সার্চ দেন তাহলে কিছু ছবি পাবেন, দেখবেন একবারে কাছে কাছে ধরেন বন্দুকের রেঞ্জের মধ্যে ভারতের মিলিটারি আর চায়নার মিলিটারি দাঁড়ায় আছে, যুদ্ধ করতেছে না কিন্তু উত্তেজনা, যে কোনো উত্তেজনা, এই উত্তেজনাটাই কিন্তু খারাপ। যুদ্ধ হওয়া খুবই টাফ, বড় পাওয়ারে কখনোই যুদ্ধ হবে না, কিন্তু উত্তেজনা হবে প্রচুর। যুদ্ধ হবে না কেন? যুদ্ধ হলেও ফুল ব্লোন ওয়ার হবে না, কেননা পারমাণবিক অস্ত্র আছে। তো চায়নার কাছেও পারমাণবিক অস্ত্র আছে, ইন্ডিয়ার কাছেও পারমাণবিক অস্ত্র আছে, ঠিক আছে। এবং এইখানে আরেকটা বিষয় আপনাদের বলি, এই বা এর উপরে যে যে সিকিম যে অঞ্চলটা আছে, এই সিকিম অঞ্চলে যে লাল কালারের যে অংশটা দেখতেছেন, এটা কিংডম অফ সিকিম ছিল, এটা কিন্তু ভারতের অংশ ছিল না। এরা 1975 সালে ভারতের সাথে যোগ দেয়, ঠিক আছে, ভারতের অঙ্গরাজ্য হয়ে যায়, কিন্তু এরা কিন্তু ভারতের অঙ্গরাজ্য একসময় ছিল না, এরা একটা অটোনোমাস এলাকা ছিল সিকিম। 1975 সালে এটা ভারতের সাথে অ্যাড হয়। আমরা যদি শিলিগুড়ি করিডোর দিয়ে কলকাতা বন্দর থেকে যদি আগরতলা যাই, এই ডিস্টেন্সটা হয় হচ্ছে প্রায় 1550 কিলোমিটার। বাট যশোর দিয়ে যদি যাই তাহলে হয় 432 কিলোমিটার। তার মানে কি বলেন, সময় কম লাগবে। অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টাইম কম লাগবে, অল্প সময়ে আপনি পণ্য নিয়ে যাবেন। এক, আপনার পণ্য পরিবহনের খরচ কমে যাবে, এবং আপনার কিন্তু একটা পণ্য পরিবহনের খরচ কম, এবং আপনার ইনফ্রাস্ট্রাকচার কিন্তু বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার হবে, রোড, গাড়ি চললে রোড ক্ষয়ক্ষতি হবে না। এতে কিন্তু আপনার বাংলাদেশকে কিন্তু ট্যাক্স দিতে হবে, কিন্তু এই ট্যাক্সের পরিমাণ খুবই সামান্য দিবেন আপনি। ভারতে কিন্তু এই সুবিধা নিবে। কেন সুবিধা নিবে? কেননা ভারত আমাদের চেয়ে বড় পাওয়ার, আমরা ভারতের উপর ডিপেন্ডেন্ট। আমরা চাইলেই ভারতকে অ্যাভয়েড করতে পারবো না, কোনোভাবে অ্যাভয়েড করতে পারবো না। যদি ন্যাশনালভাবে বড় আন্দোলন করি, ভারত ঢুকতে দিব না, ভারতের বর্ডার সব বন্ধ করে দিব, আপনার লং টার্ম কনসিকুয়েন্সে কিন্তু আপনার অর্থনীতি খারাপ হয়ে যাবে। এবং এইটা যদি করেন, তাহলেই ভারত যে কাজ করবে, ধরেন বর্ডার দিয়ে চোরাচালান করাবে, প্রচুর চোরাচালান করাবে, বর্ডার দিয়ে ভারত সরকার ইচ্ছা করে করাবে। এখনও চোরাচালান হয়, প্রচুর মাদক ঢুকে, কিন্তু এই চোরাচালান কিন্তু ভারত সরকার ইচ্ছা করে না, লুকায়িতভাবে করে, বিএসএফকে ফাঁকি দিয়ে করে। কিন্তু একটা সময় যদি ধরেন এইরকম হয় যে ভারতের সরকারই ইন্ধন দিচ্ছে এদের, যে এদের প্রচুর মাদক দাও, এই দাও, আফিমের যুদ্ধের মতন, যে প্রচুর মাদক দাও এদেরকে, তাহলে কিন্তু লং টার্ম একটা ক্রাইসিসে পড়ে যাবে আমাদের দেশ। প্রচুর চোরাচালান হবে, চোরা কারবার হবে, এবং বাংলাদেশ থেকে প্রচুর টাকা চলে যাবে ওই দেশে। সো লং টার্ম কনসিকুয়েন্স কিন্তু অনেক চিন্তা করে আপনাকে রাষ্ট্রীয় ডিসিশন নিতে হবে, ঠিক আছে। ওকে, এই অঞ্চলের জিও পলিটিক্সের ক্ষেত্রে আপনাদের সবার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আলফ্রেড টি মহান। ইনি ছিলেন হচ্ছে আর না নেভির একজন বড় অফিসার, ইউএস নেভির। তিনি একটা কথা বলছে যে সমুদ্রে নিয়ন্ত্রণ করবে, সে পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে। সমুদ্র হচ্ছে মেইন, কেননা সমুদ্র দিয়ে ওয়ার্ল্ডের 80% হচ্ছে বাণিজ্য হয় সমুদ্র দিয়ে। ওয়ার্ল্ডের যত তেল পরিবহন হয়, শক্তির যে পরিবহন হয়, এটা হয় সমুদ্র দিয়ে। সমুদ্র যার, বিশ্ব বাণিজ্য তার। আর একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, ইকোনমিক মাইট ক্যান বি ট্রান্সফার্ড ইনটু মিলিটারি মাইট। আপনার যদি অর্থনৈতিক পাওয়ার থাকে, এই অর্থনৈতিক পাওয়ার দিয়ে আপনি আপনার মিলিটারি পাওয়ার তৈরি করতে পারবেন। ইউএসের জিডিপি প্রায় 30 ট্রিলিয়ন ইউএস ডলার, বা 15 ট্রিলিয়ন ইউএস ডলার ইউএসএস জিডিপি। এবং ইউএসএ সারা বছর যে পরিমাণ টাকা তার মিলিটারিতে খরচ করে, সেকেন্ড মিলিটারিতে খরচ করে হচ্ছে চায়না। বাট চায়নার মিলিটারি বাজেট আমেরিকার মিলিটারি বাজেটের কয়েক ভাগের এক ভাগ, কাছাকাছিও না। তার মানে আপনি চিন্তা করেন যে প্রায় 800 বিলিয়ন ইউএস ডলার
প্রতি বছর আমেরিকা খরচ করে তার মিলিটারিতে। দ্যাটস ওয়াই আমেরিকা হচ্ছে সুপার পাওয়ার। যদিও সুপার পাওয়ার বলা যায় না আমেরিকাকে, একবারে সুপার পাওয়ার বলা যায় না, বাট রিজিওনাল হেজিমন বলা যায় আর কি। রিজিওনাল হেজিমন, ওয়ার্ল্ডে কোনো হেজিমন নাই, রিজিওনাল হেজিমন। স্ট্যাটাস কুয়ো, এই যে এই শব্দগুলো শুনতেছেন, ধীরে ধীরে এই শব্দগুলো বুঝে যাবেন। স্ট্যাটাস কুয়ো অবস্থান পৃথিবীতে কোনোদিন নাই, বাট রিজিওনাল হেজিমন, এইটা নিয়ে আমরা একদিন ক্লিয়ার হব। সো এত বাজেট, তার এত বাজেট, ধরেন এর যে পরিমাণ এয়ারক্রাফট ক্যারিয়ার সারা পৃথিবীতে আছে, ধরেন এদের একটা নৌবিহার আছে এইরকম জায়গায়, এই জাপান সাগরের এরকম জায়গায় কিন্তু তার একটা নৌবিহার, সপ্তম নৌবিহার অবস্থান করে এইখানে। ধরেন ইউএসএস ওয়াশিংটন, যে এদের একটা এই আছে, এই যে এয়ারক্রাফট ক্যারিয়ার, একটা এয়ারক্রাফট ক্যারিয়ার আসলে কত বড় এবং এটা কি বিষয়টা, এটা বোঝার জন্য আপনাকে একটা ছোট উদাহরণ দিই। এমন এমন আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, যে এয়ারক্রাফট ক্যারিয়ারের ভেতরে ম্যাকডোনাল্ডসের আউটলেট আছে। এয়ারক্রাফট ক্যারিয়ারের ভিতরে একটা ম্যাকডোনাল্ডসের আউটলেট আছে। তার মানে বিষয়টা আপনি বুঝেন কি পরিমাণ মানুষ আছে এখানে। এদের বেতন দিতে হয়, এদের ট্রেনিং দিতে হয়, এদের ভেতরে যে এর মধ্যে ধরেন F-25 বলেন, MiG-33 বলেন, F-35 বলেন, যে সমস্ত যুদ্ধ বিমান টিমান আছে, এর খরচ কত, এর গোলাবারুদের কস্ট কত, এই জাহাজের টোটাল পেট্রোলিংয়ের কস্ট কত, এই সমস্ত কস্ট যদি হিসাব করেন তাহলে একটা মিলিটারি মানে একটা এয়ারক্রাফট ক্যারিয়ার ক্যারি করা একটা দেশের বাজেটের কি পরিমাণ টাকা ব্যয় হয় আপনি একবার চিন্তা করে দেখবেন। এটা হিউজ কস্টি জিনিস। এর মানে কি আমেরিকা তার স্বার্থ নিবে না এটার বিনিময়ে? আমেরিকা অবশ্যই তার স্বার্থ নিবে। এই এই এগেনস্টে আমেরিকা তার পাওয়ার জানান দেয় সারা পৃথিবীতে, শুধুমাত্র তার ডিফেন্সের জন্য না। রাষ্ট্র সবসময় দুইটা কারণে তার পাওয়ার জানান দেয়। একটা হচ্ছে তার ডিফেন্স, কেউ যেন এসে তাকে ডিস্টার্ব না দেয়, এটা একটা কারণ। দুই নাম্বার কারণ হচ্ছে সারা পৃথিবীতে তার পাওয়ার জানান দেওয়ার জন্য, বা প্রজেকশন, বা টু প্রজেক্ট হিজ পাওয়ার অ্যাকচুয়ালি। সো তার পাওয়ার জানান দিতে কি হয়, জানান দিয়ে মানে অন্য কোনো দেশ যেন আমার পলিসিতে কোনো ডিস্টার্ব না দেয়, আমার বাণিজ্যে কোনো ডিস্টার্ব না দেয়, কোনো কিছুতে যেন আমাকে ডিস্টার্ব না দেয়, এটার জন্য আর কি। সো এই অঞ্চলের জিও পলিটিক্সে কিন্তু বাংলাদেশ একটা বড় ফ্যাক্ট হতে পারে, কেননা আশপাশে বড় বড় ঘটনা ঘটতে পারে। আশপাশে বড় বড় ঘটনা বলতে এইখানে আছে চায়না, এইখানে আছে ইন্ডিয়া, এবং আরেকটা আছে হচ্ছে জাপান। এই অঞ্চল, এইটার মধ্যে দেখেন জাপান আর চীনের মধ্যে কিন্তু পুরা আপনার দা কুমড়ার সম্পর্ক, ইন্ডিয়া চায়নার মধ্যে দা কুমড়ার সম্পর্ক, এবং এরা সবাই কিন্তু রিজিওনাল হ্যাজিমন হতে চায়, অর্থাৎ এশিয়া মহাদেশে এরা একমাত্র সুপার পাওয়ার হতে চায়। টোটাল উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায় টোটাল জায়গায় যদি আপনি পাওয়ারফুল কান্ট্রি কে যদি বলেন, তাহলে একটাই কান্ট্রি হচ্ছে ইউএসএ। ইউএসএ ছাড়া আর কোনো পাওয়ারফুল কান্ট্রি নাই। পাওয়ারফুল মানে অর্থনৈতিক্যালি এবং মিলিটারিলি আর কোনো পাওয়ারফুল কান্ট্রি নাই যে আমেরিকাকে থ্রেট দিতে পারে। সো আমেরিকা কিন্তু রিজিওনাল হেজিমন, কিন্তু চায়না রিজিওনাল হেজিমন না। চায়নার বড় থ্রেট আছে, চায়নার বড় থ্রেট হচ্ছে জাপান, চায়নার বড় থ্রেট হচ্ছে ইন্ডিয়া। আবার চায়নার সাথে কিন্তু বর্ডার ডিসপিউট রাশিয়ারও আছে, যদিও তারা পাশাপাশি অবস্থান করতেছে এখন, বাট একজন একজনের কিন্তু মানে চিরদিনের বন্ধু না, এরা কিন্তু মানে প্রয়োজনের তাগিদে বন্ধু আর কি। এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এরা কিন্তু প্রয়োজনের তাগিদে বন্ধু। তার মানে এই ঘটনাটা কেন, এই ঘটনাটা কেন এটা যদি বুঝতে চান তাহলে বুঝবেন যে কোনো এলাকায় যদি একাধিক জন সুপার পাওয়ার হতে চায় তাহলে কেউই সুপার পাওয়ার হতে পারবে না, রিজিওনাল হেজিমন হতে পারবে না। চীন মাথাচাড়া দিয়ে উঠতে গেলে ইন্ডিয়া তাকে বাধা দিবে, জাপান মাথাচাড়া দিয়ে উঠতে গেলেই কিন্তু আপনার চায়না এদেরকে বাধা দিবে। সো এই ক্ষেত্রে দেখেন চায়নাকে দাবানোর জন্য ইন্ডিয়া কিন্তু আমেরিকার বন্ধু, আবার জাপানও কিন্তু আমেরিকার বন্ধু, এবং এদেরকে সব ধরনের সাহায্য সহযোগিতা করে আমেরিকা। এই জন্য আমেরিকা কিন্তু এই অঞ্চলের ব্যালেন্স অফ পাওয়ার মেনটেন করে রাখছে। যেভাবে আমেরিকা তার অঞ্চলের সে রিজিওনাল হেজিমন, সে পৃথিবীর আর কোনো জায়গায় কাউকে রিজিওনাল হেজিমন হিসেবে উঠতে দিবে না। কেউ যদি উঠতে চায় তাহলে সে আশপাশের কোনো একটা রাষ্ট্রকে বড় বানায় ফেলবে, দিয়ে ব্যালেন্স দিবে, কাউন্টার অ্যাটাক দিবে। আর এর জন্য আমেরিকা এই অঞ্চল দিয়ে এত বেশি নৌবিহার টিহার প্রতিষ্ঠা করে রাখছে, জাস্ট এইটা ব্যালেন্স করার জন্য, ব্যালেন্স অফ পাওয়ার। তো বাংলাদেশ যেহেতু বঙ্গোপসাগরের মতন একটা জায়গায়, এই এলাকার জিও পলিটিক্সটা একটু অন্যরকম।
কিন্তু ধরেন পার্কিং ভাড়া দেওয়া আর হচ্ছে জাহাজ ব্যবসায় নামা দুইটা কিন্তু আলাদা জিনিস। পার্কিং ভাড়া দেওয়া মানে কি, আপনার এলাকা দিয়ে প্রচুর জাহাজ টাহাজ চলে, আপনি সেই জাহাজগুলাকে দাঁড়ানোর জায়গা দেন, সেই জাহাজগুলো আপনার এখানে দাঁড়ায় কিছুদিন রেস্ট নেয়, বা যে বন্দরে যাবে ওই বন্দর খালি নাই, আপনার দু একদিন দাঁড়াতে হবে, তখন আপনার বন্দরে তারা নোঙর করবে, আপনার দেশে তার ক্রু ট্রু নামবে, তার ক্রুরা যদি নামে আপনার দেশ থেকে তারা বাজার সদাই করবে, খাবে দাবে চলবে। তো এই ঘটনাটা বাংলাদেশের জন্য টাফ, কেননা আপনি যদি স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশের পরম অবস্থান দেখেন, এই হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে, এই হচ্ছে বঙ্গোপসাগর। আর এই যে যত দেখতেছেন এইগুলাই হচ্ছে সব ওয়ার্ল্ডের সব জাহাজ চলাচল করতেছে। তো এই জাহাজগুলো যে লাইভ চলাচল করতেছে আপনি দেখতেছেন, লালগুলা হচ্ছে সব হচ্ছে নিচ্ছে হচ্ছে কন্টেইনার তেল নিচ্ছে, মানে মানে এই অয়েল অয়েল তেল বা গ্যাস নিচ্ছে, আর সবুজগুলা হচ্ছে কন্টেইনার বা পণ্য পরিবহন করতেছে। তো এদের রুট কিন্তু এইটা, এই হচ্ছে দেখেন রুট, এই দিক দিয়ে গিয়ে তারা হয় এই যে পারস্য উপসাগরে ঢুকে, না হলে এই দিক দিয়ে গিয়ে তারা এই লোহিত সাগর দিয়ে সুয়েজ ক্যানেল দিয়ে বের হয়ে চলে যায়। আবার কিছু জাহাজ এই দিক দিয়ে গিয়ে আফ্রিকার নিচে দিয়ে, ম্যাপে দেখা যাচ্ছে না, এই যে আগের আগের ছবিটা যদি দেখি, ওকে ওকে, তো মেইনলি জাহাজ হচ্ছে ধরেন এই হচ্ছে পারস্য উপসাগর, এই পারস্য উপসাগরে সৌদি আরব কাতার টাতার থেকে এই সমস্ত অঞ্চল দিয়ে তেল গ্যাস এনে এই রুট দিয়ে এসে সে অ্যাকচুয়ালি মালাক্কা হয়ে এই দিক দিয়ে চলে যায়। একটা যায় এই সমস্ত অঞ্চল দিয়ে গিয়ে এই দিক দিয়ে সে চলে যায় হচ্ছে সুয়েজ ক্যানেল দিয়ে ইউরোপ দিয়ে, ভূমধ্যসাগর দিয়ে ইউরোপের দিকে চলে যায়। কিছু জাহাজ এই দিক দিয়ে এসে এই আহ, মানে উত্তমাশা অন্তরীপ, দক্ষিণ আফ্রিকার উত্তরাশা অন্তরীপ দিয়ে চলে যায়। সো আমাদের দেশটা কিন্তু একটু উঁচুতে অবস্থান করতেছে, যেহেতু উঁচুতে অবস্থান করতেছে এত রাস্তা পাড়ি দিয়ে এই জায়গা কিন্তু কেউ পার্কিংয়ের জন্য যাবে না। সো আপনি পার্কিং বা বন্দর ভাড়া দিয়ে আপনি বেশি টাকা পয়সা পাবেন না, যে সুযোগটা হচ্ছে আপনার সিঙ্গাপুর নেয়। সিঙ্গাপুরের পাশ দিয়ে ম্যাক্সিমাম জাহাজকে যেতেই হয়, আর যায় তারা কোথায়, তারা যায় কিন্তু ম্যাক্সিমাম চায়না জাপান এই সমস্ত দেশে যায়। সো তাদের এইখানে কিন্তু সিঙ্গাপুর পার্কিং ভাড়া দেয়। এখন ধরেন যে ধরেন মার্শেক একটা জাহাজ চালায়, মার্শেকের লাখ শত শত জাহাজ আছে, তো যেহেতু মার্শেক এসে এখানে পার্কিং টার্কিং দেয়, তাহলে তা সেইখানে কিন্তু ড্রাই ডকও বানাতে পারে, সেই ড্রাই ডকে জাহাজ রিপেয়ার হবে, সো মার্শেকের অফিসও হবে এইখানে, অফিসও থাকবে তার রিজিওনাল অফিস। সো সিঙ্গাপুর কিন্তু এই যে বৈদেশিক এই সমস্ত কারণে ব্যবসা বাণিজ্যের, আবার ধরেন আপনার জাহাজ নাই কিন্তু আপনি ব্যবসা করেন, ব্যবসা করেন কেমন, আপনি ধরেন পণ্য আনা নেওয়া করেন, পণ্য আনা নেওয়া বলতে পণ্যেরই ব্যবসা করেন, একটা কোম্পানি ধরেন আপনি ইউনিলিভার, আপনি বিশ্বের বিভিন্ন দেশে আপনার পণ্য ইয়ে করেন, তো আপনার জাহাজও তো এই দিক দিয়ে যায়, সো আপনারও একটা অফিস থাকবে সিঙ্গাপুরে। সেই জন্য বড় বড় কান্ট্রিরা কিন্তু সিঙ্গাপুরে গিয়ে অফিস বানায়, সিঙ্গাপুরের বন্দর তারা ভাড়া নেয়, সিঙ্গাপুরের ড্রাই ডক তারা ভাড়া নেয় তার জাহাজ মেরামতের জন্য। দ্যাটস ওয়াই সিঙ্গাপুর এত ইকোনমিক্যালি অনেক বড় হয়ে গেছে। কিন্তু এটা বাংলাদেশের জন্য এই ব্যবসাটা পসিবল না, কিন্তু বাংলাদেশের কয়েকটা ব্যবসা পসিবল। আপনি জাহাজ ব্যবসায় নামতে পারেন, ধরেন সরকার বাংলাদেশের জাহাজ নামায় দিতে পারে, মানে বাংলাদেশি জাহাজ বিশ্বের বিভিন্ন দেশে ভাড়ায় খাটবে, এটা একটা। এটার জন্য কিন্তু আপনার ডিপ্লোম্যাটিক রিলেশন রাখতে হবে, কোন কোন দেশ ভাড়া নিবে সেই সমস্ত দেশের সাথে আপনার কথাবার্তা বলতে হবে। কম্পারেটিভলি ইকোনমিক্যালি যারা ডাউন কান্ট্রি তাদের কাছে আপনি আগে ভাড়া দিবেন। সো আপনি আপনার জাহাজকে আপনি পরিচিত করাবেন, দেন আপনি বড় বড় জায়গায় ভাড়া দিবেন। আপনি আরেকটা কাজ করতে পারেন, জাহাজ লাইসেন্স দিতে পারেন আপনি। জাহাজ লাইসেন্স, ধরেন পানামা একটা দেশ, পৃথিবীতে যত ধরনের ইললিগাল জাহাজ আছে বা জাহাজের যে সমস্ত জাহাজের ফিটনেস নাই, এই সমস্ত জাহাজ কিন্তু ম্যাক্সিমামই দেখবেন বিভিন্ন জায়গায়, যে সমস্ত জাহাজ ডুবে যায় বা জাহাজের কোনো ক্রাইসিস হয়, আপনি খোঁজ নেবেন বা নিউজ পড়তে পড়তে দেখবেন এই জাহাজগুলোর রেজিস্ট্রেশন হয়েছে পানামাতে। আবার আপনি ধরেন বড় বড় টেরোরিস্ট, আপনার কাছে প্রচুর টাকা আছে, টেরোরিস্ট না, ধরেন আপনি হচ্ছে পাবলো স্কোবার টাইপের লোক আর কি, আপনার ধরেন আপনি ডন, কিন্তু আপনি জাহাজের ব্যবসা করবেন, তো আপনার প্রচুর টাকা আছে, আপনি এখন জাহাজের ব্যবসায় নামবেন, নিজের নামে আপনি পারতেছেন না, বাট আপনি একটা ভুইফোর কোম্পানি প্রতিষ্ঠা করবেন, সেই নামে জাহাজ চলবে। এই সুযোগটা দেয় হচ্ছে পানামা।
এই জন্য ওয়ার্ল্ডের এইরকম ম্যাক্সিমাম ইললিগাল জাহাজ রেজিস্ট্রেশন হয় পানামাতে। এবং পানামায় রেজিস্ট্রেশন হলে কি, আপনারা যদি একটা গাড়ি কিনেন না, গাড়ির জন্য কিন্তু প্রত্যেক বছর সরকারকে ট্যাক্স দিতে হয়, তাহলে জাহাজের জন্য ট্যাক্স আরও বেশি দিতে হবে। সো পানামাই ট্যাক্সটা নেয়, প্রচুর ট্যাক্স নেয়, এবং এতে কিন্তু পানামা ইকোনমিক্যালি বড় হচ্ছে। এই ব্যবসায় আপনি নামতে পারেন, আপনি জাহাজের ড্রাই ডক প্রতিষ্ঠা করতে পারেন, জাহাজ ভাঙা শিল্প আপনার থাকতে পারে, আপনি জাহাজ নির্মাণ কাজ করতে পারেন, যেটা নিয়ে আমরা গতদিন লিখছি। সো এইটা নিয়ে আপনি আপনার ব্যবসা বাণিজ্য করতে পারেন। সো সমুদ্রতে আপনি একবারে জাহাজের যে পার্কিং ভাড়া দিয়ে যে টাকা পয়সা ইনকাম করবেন, এটা বাংলাদেশের জন্য লোকেশনের কারণে পসিবল না। আমাদের টোটাল এই অঞ্চলের যদি আমরা ভূ রাজনীতিকে একটা ম্যাপ আকারে দেখতে চাই, তাহলে আপনি আমেরিকাকে বলা হচ্ছে অফশোর ব্যালেন্সার। অফশোর ব্যালেন্সার কারা? অফশোর ব্যালেন্সার হচ্ছে তারাই যারা দূরে থেকে একটা অঞ্চলের ব্যালেন্স করে, পাওয়ারের ব্যালেন্স করে। এই যে একটু আগে আমরা বললাম যে চায়না যেই বড় হতে চাবে, ইন্ডিয়াকে দিয়ে কাউন্টার দিবে, জাপানকে দিয়ে কাউন্টার দিবে, এবং চায়নার কারণে এই জাপানের যে ধরেন আইল্যান্ডগুলো, এইদিকে আমরা যদি জাপানের ম্যাপটা দেখি, ভালো ম্যাপটা যদি দেখি জাপানের, এই হচ্ছে জাপান। এই জাপানের এইখান থেকে কিন্তু আপনার ছোট ছোট আইল্যান্ড একবারে নিচের দিকে চলে আসছে। ওকিহামা একটা আইল্যান্ড আছে এইখানে, এইখানে কিন্তু মিলিটারি বেজ স্থাপন করে জাপানের আপনারা অনেক জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানের আর মিলিটারি নাই, জাপান কিন্তু মিলিটারিলি বড় হচ্ছে। ইভেন এয়ারক্রাফট ক্যারিয়ার না, জাপানের কিন্তু এখন হেলিকপ্টার ক্যারিয়ার আছে সমুদ্রে। যে জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 4টা এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল, সেই জাপানের এখন কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নাই কিন্তু, বাট তার এখন কিন্তু ক্যারিয়ার আছে। এই আপনার নতুন জাপান নামাইছে হচ্ছে আপনার হেলিকপ্টার ক্যারিয়ার। যদিও হেলিকপ্টার ক্যারিয়ারের যে সাইজ, আপনি চাইলেই ওইখান দিয়ে বিমানও উড়াতে পারবেন। সো এই সমস্ত কাজ আমেরিকা সাহায্য করতেছে। কেন করতেছে? চায়নাকে ট্যাকেল দেওয়ার জন্য। এই জন্য একে বলা হয় হচ্ছে অফশোর ব্যালেন্সার। এই শব্দটা আপনারা ব্যবহার করবেন লিখিতের ক্ষেত্রে। অফশোর ব্যালেন্সার দূরে থেকে এই অঞ্চলে ব্যালেন্স করবে তার প্রক্সি দিয়ে, ঠিক আছে? এই অঞ্চলে টোটাল জিও পলিটিক্স নিয়ন্ত্রণ করার জন্য বেশ কতগুলা প্রভাব এইখানে কাজ করে। প্রথম আমরা নিয়ে আসতে পারি হচ্ছে কোয়াড। আমাদের এই টোটাল অঞ্চলকে, চায়নাকে এবং রাশিয়াকে ডিফেন্স করার জন্য ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, জাপান এবং আমেরিকা, এবং এইদেরকে যদি আপনি টান দেন তাহলে একটা চতুর্ভুজের মতন অংশ হয়। এই চতুর্ভুজের জন্য এটার নাম হচ্ছে কোয়াড, কোয়াডিলেটারাল বা চার বাহুর সিকিউরিটি ডায়লগ। এবং এরা কিন্তু ন্যাটোর মতন শক্তিশালী সিকিউরিটি না, এরা সফট সিকিউরিটির ডায়লগ, সফট সিকিউরিটি। এখন পর্যন্ত এরা কিন্তু থ্রেট মেইনটেইন করার জন্য করে নাই, বাট এটা একটা ইনিশিয়ালাইজেশন বা শুরু। ধীরে ধীরে কোয়াড বড় হবে, কোয়াডের সাথে আরও আসবে, তখন নাম হবে কোয়াড প্লাস। এই একটা বিষয় গেল। এইখানে কিন্তু এই জাপান থেকে যে আইল্যান্ডগুলা নেমে আসছে, এই আইল্যান্ডগুলা যে নেমে আসছে ছোট ছোট আইল্যান্ড, এই ছোট ছোট আইল্যান্ড দিয়ে ফিলিপাইন হয়ে ইন্দোনেশিয়া হয়ে একটা লাইন টানা হয়, এইটাকে বলা হচ্ছে ফার্স্ট আইল্যান্ড চেইন। এটা কিন্তু আমেরিকার একটা স্ট্র্যাটেজি, ফার্স্ট আইল্যান্ড চেইন। এই চেইনটা দিয়ে এর বিভিন্ন জায়গায় কিন্তু আমেরিকার নৌবাহিনী এবং আমেরিকার মিলিটারি অবস্থান করতেছে চায়নাকে ডিফেন্স দেওয়ার জন্য। কেননা এই চেইন অতিক্রম করে চায়নাকে আমেরিকার দিকে যেতে হবে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে। আবার এই গুয়ামের এই দিক দিয়ে জাপান থেকে শুরু করে, জাপান একবারে আলাস্কা থেকে চলে আসছে, ছোট ছোট আইল্যান্ডকে কানেক্ট করে জাপানের এই দিক থেকে এসে গুয়াম, সলেমান আইল্যান্ড, এই সমস্ত জায়গা দিয়ে প্রায় নিউজিল্যান্ড পর্যন্ত এই টোটাল জায়গাটা হচ্ছে সেকেন্ড আইল্যান্ড চেইন। সো এইটা একটা প্রাইমারি ব্যারিয়ার, এটা সেকেন্ডারি ব্যারিয়ার এই অঞ্চলের সিকিউরিটির জন্য। দক্ষিণ চীন সাগরে চায়নার আছে 9 লাইন, এবং এই জায়গা দিয়ে চায়না কিন্তু প্রচুর আর্টিফিশিয়াল আইল্যান্ড বানাচ্ছে। আর্টিফিশিয়াল আইল্যান্ড, যে সমস্ত নিচু মানে কম গভীর সমুদ্র আছে, ওই জায়গায় তারা পাথর দিয়ে ভরে আইল্যান্ড বানাচ্ছে, এবং এই আইল্যান্ডে তারা তাদের মিলিটারি অবস্থান করাইছে এবং মিলিটারি ট্রেনিং দেয়। সো এইটা একটা কিন্তু এই জায়গার ইস্যু। এই জায়গার একটা ইস্যু হচ্ছে ব্রিক্স। ব্রিক্স একটা বড় ইস্যু এই সমস্ত জায়গায়। ব্রিক্সে কারা আছে? ব্রিক্সে আছে ইন্ডিয়া, ব্রিক্সে আছে হচ্ছে রাশিয়া, ব্রিক্সে আছে এখন সৌদি আরব, ইথিওপিয়া, সাউথ আফ্রিকা, মিশর, ইরান, এই সমস্ত জিনিস কিন্তু ব্রিক্সের। ব্রাজিল আছে,
ঠিক আছে, এই সমস্ত এই যে এইগুলাও কিন্তু আপনার ব্রিক্সের মানে চায়না এরাও কিন্তু এই অঞ্চলের জিনিসকে নিয়ন্ত্রণ করবে। এই অঞ্চলে আছে হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এটা রিসেন্ট টাইম আরও মাথাচাড়া দিয়ে উঠতেছে গত বছর থেকে। তো সাংহাইতে কারা আছে? সাংহাইতে আছে চায়না, সাংহাইতে আছে কাজাকিস্তান, সাংহাইতে আছে উজবেকিস্তান, ইরান নতুন আসছে সাংহাইতে, সাংহাইতে আছে ইন্ডিয়া, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। এটার আরও অনেক অনেক ডায়লগ মেম্বার আছে, এগুলোও আপনারা দেখবেন আর কি। সো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এইখান থেকে আসছে। এই অঞ্চলের রাজনীতি নিয়ন্ত্রণ করার জন্য চীন করছে হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেইখানে তারা মেরিটাইম এবং স্থল দিয়ে তারা কিন্তু বেইজিং থেকে তারা তাদের রাস্তা, এই রাস্তা নিয়ে যাবে পুরা জার্মানি পর্যন্ত, আর একটা নিয়ে যাবে তারা পাকিস্তান পর্যন্ত। এটা তো অলরেডি কমপ্লিট, একবারে পাকিস্তানের গোয়াদার বন্দর পর্যন্ত। এই গোয়াদার বন্দর তারা কিনেই নিছে এক প্রকারের। তারপরে একটা চলে আসতেছে এইখান দিয়ে মায়ানমারের এই পর্যন্ত, এবং মায়ানমারের এইখানে যে রাখাইন, এই রাখাইন থেকে অলরেডি কিন্তু তেল গ্যাস পাইপলাইন, এই পাইপলাইন প্রতিষ্ঠা করে ফেলছে অলরেডি চায়না, তেল গ্যাস নিয়ে চলে যায় এইখান থেকে। সো আবার এইখান দিয়ে তারা একটা মেরিটাইম রাস্তা বানাবে, যে মেরিটাইম রাস্তা এই দিক দিয়ে সুয়েজ ক্যানেল হয়ে চলে যাবে হচ্ছে একবারে ইউরোপে। সো এটা হচ্ছে বিআরআই প্রজেক্ট। আবার হচ্ছে পোলার রোড আছে, উপর দিয়ে চলে যাবে একবার উত্তর মেরু দিয়ে চলে আসবে, পোলার রোড আছে। সো এই যে বিআরআই প্রজেক্ট 2013 সাল থেকে, এবং এইখানে কিন্তু তারা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করবে চায়না তার স্ট্র্যাটেজিক অবস্থান বিয়ে করার জন্য। এই বিআরআইকে প্রজেক্ট কাউন্টার দেওয়ার জন্য আমেরিকার আছে আইপিএস বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, যদিও এটা খুব একটা আলোর মুখ দেখবে বলে বিশেষজ্ঞরা মনে করে না। তো এই যে এই অঞ্চলের যে টোটাল জিও পলিটিক্স চলতেছে, মানে বিভিন্ন বড় বড় পাওয়ার মেইন টার্গেট হচ্ছে এই এলাকায় চায়না এবং রাশিয়াকে ডিফেন্স দেওয়া, এবং অফশোর ব্যালেন্সার হিসেবে কাজ করবে এখানে আমেরিকা, যেখানে ইন্ডিয়া আমাদের দেশ একটা জিও পলিটিক্যাল ক্রাইসিসে পড়তে পারে। জিও পলিটিক্যাল ক্রাইসিস কি? বিশ্বে জিও পলিটিক্যাল ক্রাইসিস মানে হচ্ছে এরকম যে বড় পাওয়ার আগে আপনাকে একটা ক্রাইসিসে ফেলে দিবে, এবং এই ক্রাইসিস মেইনটেইন করার জন্য আপনি তার কাছে সাহায্য চাবেন, দেন আপনার সে আসবে সাহায্য করতে। আপনাদের একটা ব্যাপার বলি, প্রথম বিশ্বযুদ্ধের পর আমেরিকা আসছে ইউরোপকে পুনর্গঠন, ইউরোপে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও আমেরিকা আসছে ইউরোপে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। প্রথম বিশ্বযুদ্ধের পরও কিন্তু আমেরিকা তার মিলিটারি ইউরোপে রাখছে, যে এই আমার মিলিটারি আমি ইউরোপে রাখলাম কেন, আমার মিলিটারি এই অঞ্চলে শান্তি নিশ্চয়তা দিবে, শান্তি প্রতিষ্ঠা করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও কিন্তু সে তার মিলিটারি রাখছে, এবং কোল্ড ওয়ারের সময় তার প্রায় 4 লাখ মিলিটারি ছিল, আমেরিকান মিলিটারি 4 লাখেরও বেশি ছিল হচ্ছে টোটাল ইউরোপ জুড়ে। শুরুতে শুধু 80,000 মিলিটারি ছিল শুধুমাত্র জার্মানিতেই, জার্মানিকে ট্যাকেল দেওয়ার জন্য। এখন এত মিলিটারি দিয়ে আপনি শান্তি প্রতিষ্ঠা করার জন্য আপনি আপনার মিলিটারি রেখে দিচ্ছেন, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ তো হুট করে বেঁধে যায় নাই। আপনি যদি মনে করেন অমকের যুবরাজরে মেরে ফেলছে দেখে প্রথম বিশ্বযুদ্ধ বাঁচছে, তা না। যুদ্ধ তো বেঁধেই আছে আরো 5 বছর আগের থেকে। মানে যুদ্ধ হয় ভাব, যে কোনো সময় জার্মানি মাথাচাড়া দিয়ে উঠতেছে, ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে বিভিন্ন ধরনের টেনশন চলতেছে, হাঙ্গেরিয়ানের সাথে টেনশন চলতেছে, জার্মানি পুরো মাথাচাড়া দিয়ে উঠতেছে, তার মিলিটারি সক্ষমতা বাড়াচ্ছে, অমুকরে থ্রেট দিচ্ছে, তমুকরে থ্রেট দিচ্ছে। তার মানে কি বিশ্বযুদ্ধ তো 14তে বাঁধে নাই, আরো 5 বছর আগের থেকে যুদ্ধ বেঁধে আছে, কিন্তু গুলাগুলি শুরু হয় নাই। গুলাগুলি শুরু হয়েছে যখন, তখন আপনি আসলেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য। গুলাগুলি বাঁধার আগে আপনি আসলেন না কেন? এটা কখনোই আসবে না, ঠিক আছে? তাতে নিজের স্বার্থ প্রতিষ্ঠা হয় না। তো আপনি আপনার মিলিটারি রাখবেন শুধু শান্তি প্রতিষ্ঠার জন্য না, আপনি আপনার স্বার্থও নেবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও দেখেন আপনি, যুদ্ধ বাধার পরে আমেরিকা আসলো, এবং যুদ্ধের পরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সে তার সৈন্য রেখে দিয়ে গেছে। সৈন্য কিন্তু যদি আগে আসতো, যে জার্মানিকে বললো আগেই আমি সৈন্য নিয়ে আসছি, এই এলাকায় কোনো ঝামেলা করা যাবে না, কিন্তু ঝামেলা করলে আমি থাপড়াবো ধরে তোমাকে, তাহলে কিন্তু যুদ্ধটা বাঁধতো না। তার মানে ক্রাইসিসের সময় সে আসবে না, অফশোর ব্যালেন্সারের কাজই এইরকম, যুদ্ধ বাঁধবে দেন সে আসবে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। সেই জন্য আগে আমাদের এলাকায় ক্রাইসিস বেঁধে যেতে পারে, দেন ক্রাইসিসটাকে মিটিগেট করার জন্য সে আসবে, ঠিক আছে? এগুলো নিয়ে ধীরে ধীরে আমরা আরও অনেক কথা বলবো।
তো আমাদের সমুদ্র নিয়ে কিছু কথাবার্তা বলি। তো সমুদ্রের যে সমস্ত আইন, মেইন আইন হচ্ছে ইউনিক্লস বা ইউনাইটেড নেশন কনভেনশন অফ লস অফ দ্য সি। এটা হচ্ছে সমুদ্রের সবচেয়ে বড় আইন, সবচেয়ে বড় আইন। 1982 সাল, এবং ইউনিক্লসের আন্ডারে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিবেড অথরিটি, গভীর সমুদ্রের যে আলাপ, গভীর সমুদ্রকে এরা নিয়ন্ত্রণ করে। বা গভীর সমুদ্র আসলে কারোই না, ওয়ার্ল্ডের সবার, বাট কে কিভাবে গভীর সমুদ্র ভোগ করবে সেইটা এটা করে। সমুদ্র নিয়ে যদি কোনো দ্বন্দ্ব হয়, সেই দ্বন্দ্ব মীমাংসা করে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য লস অফ দ্য সি, এইটাও ইউনিক্লসের আন্ডারে। আর একটা হচ্ছে কন্টিনেন্টাল শেপ বা মহিষেপনকে নিয়ন্ত্রণ করে, বা মহিষেপনের আইন টাইন নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে কমিশন অন দ্য লিমিটস অফ দ্য কন্টিনেন্টাল সেলফ। এই তিনটা জিনিসের নাম মনে রাখতে হবে, ইউনিক্লসের সাথে সবসময় এই জিনিসটা টেনে দিতে হবে। সবসময় মাথায় রাখবেন সমুদ্রের হিসাবটা কিভাবে হয়। ধরেন এই হচ্ছে আপনার দেশ, এই হচ্ছে আপনার দেশ। আপনার দেশ তো সমুদ্র এটা, বাট আপনার দেশের একটা দ্বীপ আছে ধরেন এই জায়গায়, যেমন আমাদের সেন্ট মার্টিন আছে, বা ছোটোখাটো অনেক দ্বীপ আছে। এই দ্বীপ বরাবর কিন্তু বেজ লাইন টানা হয়, ঠিক আছে? দ্বীপ বরাবর, এই যে দেখেন বাংলাদেশের এইটা হচ্ছে বেজ লাইন। এই বেজ লাইন কিন্তু আঁকা বাঁকা, আমাদের যেখানেই লাস্ট দ্বীপ আছে ওই দ্বীপ পর্যন্ত বেজ লাইন। এই বেজ লাইনের ভিতরে যেটুকু পড়ে এইটাকে বলা হচ্ছে ইন্টারনাল ওয়াটার। আর বেজ লাইন থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত এটা হচ্ছে টেরিটোরিয়াল সি। টেরিটোরিয়াল সি হচ্ছে টোটাল এই অঞ্চল আমার সার্বভৌমত্বের মধ্যে পড়ে, এবং এই অঞ্চলের উপর দিয়ে আপনি প্লেন টেলেন চালান, জাহাজ চালান, যাই করেন আমার অনুমতি লাগবে। এই বেজ সব দূরত্ব বেজ লাইন থেকে হিসাব করা হয়। এই বেজ লাইন থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এর মধ্যে যত লিভিং অর্গান আছে, যত মৃত অর্গান আছে, যা আছে, এই সব কিছুর মালিক আমি। এই মাছ বলেন, এর নিচের যে তেল গ্যাস যা আছে সব কিছুর মালিক আমি। আর এইখান থেকে 350 নটিক্যাল মাইল পর্যন্ত হচ্ছে কন্টিনেন্টাল শেলফ বা হচ্ছে মহিষেপন। যদিও আমাদের মহিষাপন বিভিন্ন জায়গায় 354 বলে। আপনার একটা 354 যে রেফারেন্স যদি কেউ পান আমাকে জানায়েন তো, কোথায় আমি রেফারেন্স পাই নাই। ইভেন ইউনিক্লসেও এটা বলা নাই যে 354 কখনো হতে পারে, 350 নটিক্যাল মাইল হওয়ার কথা। বাট 354 যদি রেফারেন্স পান আমি ওইটা মেনে নিতে রাজি, বাট এখন পর্যন্ত আমি মেনে নিতে রাজি না 350। আমি নিজেও তখনও 350 লিখতাম। এই হচ্ছে বিষয়, এবং এরপরে যা আছে এইগুলাই হচ্ছে গভীর সমুদ্র। এবং গভীর সমুদ্রের এই নিচের অংশটাকে বলা হয় হচ্ছে আপনার সিবেড, এবং এইটাকে নিয়ন্ত্রণ করে আইএসএ বা ইন্টারন্যাশনাল সিবেড অথরিটি। আপনি এইখানে কিভাবে এখানকার মাছ টাছ ধরতে পারবেন, এইখানে জাহাজ চালাতে পারবেন, কোন আইনে কিভাবে চলতে পারবেন, এগুলো সবই নিয়ন্ত্রণ করে হচ্ছে এইটা। সমুদ্র নিয়ে কোনো কিছু আঁকলেই আপনি এই ছবিটা এঁকে ফেলবেন বাংলাদেশের। এই ছবিটা আঁকবেন কেমন? আপনি আমাদের জাস্ট কোস্টাল রিজিয়ন আঁকবেন। কোস্টাল রিজিয়ন এইভাবে এইভাবে করে এইভাবে করে এইরকম করে আপনি আমাদের কোস্টাল রিজিয়নটা আঁকবেন, এবং এইখান থেকে এই পর্যন্ত এইরকম টেনে দিবেন, ঠিক আছে? এই টেনে দিলেন, এই পর্যন্ত হচ্ছে আপনার এইটুকু কন্টিনেন্টাল সেলফ। এইখানে আঁকবেন আপনি, এটা হচ্ছে বেজ লাইন। এরপরে আঁকবেন হচ্ছে আপনি টেরিটোরিয়াল সি, এটা হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এইটা হচ্ছে কন্টিনেন্টাল সেলফ। এইভাবে আপনি এঁকে দিবেন, ঠিক আছে? একে দিয়ে আপনি দেন সমুদ্রের কথাবার্তা লিখলেন, অবশ্যই আঁকবেন এইটা, আপনি উপরে লিখবেন যে বাংলাদেশ। এইভাবে ছবি আঁকবেন, ছবি আপনার লেখার আঁকবে। এবং সমুদ্র নিয়ে, বাংলাদেশের মেরিন ইকোনমি নিয়ে আজকে কথা বলবো না। এইটা নিয়ে আপনি যদি কখনো কোনো কিছু লেখেন অবশ্যই দুইটা আইনের কথা লিখবেন। একটা হচ্ছে বাংলাদেশ আঞ্চলিক পানি ও সামুদ্রিক আইন 1974 এবং বাংলাদেশ মেরিটাইম অঞ্চল আইন। এত লেখার মধ্যে আইনের নাম যদি লেখেন, আইনের নাম লিখলে লেখার টোন আলাদা হয়ে যায়। আপনি বলবেন যে এই আইনের বেসে বাংলাদেশ সরকার এই সমস্ত জায়গা নিয়ন্ত্রণ করে, এবং আন্তর্জাতিক নিয়ম হচ্ছে ইউনিক্লস। এবং আমাদের সমুদ্র বিজয় টিজয় নিয়েও আমরা এরপরে কথাবার্তা বলবো না। এরপরে ব্লু ইকোনমি নিয়েও আমরা কথাবার্তা বলবো না, আজকে কথা বলবো না, আপনারা পড়ে নেবেন ওইটা। আজকে একটা জিনিস আপনাদের সাথে আলোচনা করা যেতে পারে, সেটা হচ্ছে সিউইড। সিউইড হচ্ছে এক ধরনের শৈবাল, যেটা সাগরের নিচে তৈরি হয়। সাগরের নিচে এইরকম তৈরি হয়, এগুলো আপনারা দেখছেন, আপনারা গ্রাম অঞ্চলে যারা গেছেন এইগুলা দেখছেন। এটা কিন্তু 3 ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে গ্রিন, আর কিছুটা হচ্ছে, একটা আছে হচ্ছে গোলাপি, আর একটা বোধহয় হচ্ছে নীল। এবং এইগুলা বিভিন্ন জিনিসের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। একটা হচ্ছে খাবার হিসেবে ব্যবহৃত হয়, আপনারা এটা ডাইরেক্ট
খাবার খাইতে পারেন, মানে মাছও এইগুলা খায়, মানুষও এইগুলা খায়। তারপরে কসমেটিক্সের উপাদান হিসেবে তৈরি হয় বাল্ক কসমেটিক। বাল্ক কসমেটিক্স আপনাদের আমরা বলি, আপনারা যে সোনো পাউডার ব্যবহার করেন না, এর মধ্যে যে কেমিক্যাল আছে, যে জিনিসটা আপনি মুখে লাগান, এইটা কিন্তু আসলে কেমিক্যাল ধরে রাখার জিনিস, বুঝতে পারছেন? সব জিনিসটাই কসমেটিক্স না, ম্যাক্সিমাম হচ্ছে বেজ। ধরেন পাতলা মানে নরম যে জিনিসটা, এর মধ্যে কেমিক্যাল দেওয়া আছে যেটা আপনার বডিতে কাজ করে আসলে। যেমন আপনারা প্যাথি যদি খান, দেখবেন মিষ্টি মিষ্টি গোল দেয়, এর ভিতর কয়েক ফোঁটা ওষুধ দিয়ে দেয়, ব্যাপারটা হচ্ছে ওই রকম। এই বাল্ক কসমেটিক বলে এটা। বাল্ক কসমেটিক বানানোর জন্য, মানে ধরেন আপনি ফেস ওয়াশ বানাবেন, এর মধ্যে কেমিক্যালটা দিবেন আর কি। তা এই ফেস ওয়াশের যে মেইন ইনগ্রিডিয়েন্টটা বাল্ক কসমেটিক এবং উচ্চ মূল্যের কসমেটিক্সের উপাদান তৈরি হয়, খাওয়া যায়, সালাদ হিসেবে খাওয়া যায় এগুলা। এবং এগুলা সার জ্বালানি হিসেবে প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশ প্রতি বছর এখন সেন্ট মার্টিন অঞ্চলে এগুলা চাষও করা হচ্ছে। বাংলাদেশ মোটামুটি হচ্ছে প্রতি বছর 400 টন মতন এখন উৎপাদন করে, যার বাজার মূল্য প্রায় প্রায় হচ্ছে $5 লাখ। এটা বাংলাদেশ উৎপন্ন করে, এগুলা শুকায় পাউডার হিসেবে বিক্রি করে দেওয়া হয়। এবং ধীরে ধীরে এটা আরও উন্নতের দিকে যাবে। এবং ফাও এর ইসের মধ্যে, মানে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার তথ্য মতে সারা পৃথিবীতে প্রায় এটা প্রতি বছর 33 বিলিয়ন টন উৎপাদন হয়, যার $11.8 বিলিয়ন যার বাজার মূল্য। যে এই এটার মধ্যে মাত্র $5 লাখ আমরা করতে পারি। কিন্তু আমাদের কিন্তু কোস্টাল এরিয়ায় প্রচুর মানুষ আছে, সো তাদেরকে কিন্তু, এবং এইগুলো আমাদের এলাকায় সহজলভ্য, সো এইগুলা চাষাবাদ করে কিন্তু আমাদের গভর্নমেন্ট যদি এইটার উপর দিকে সুনজর দেয়, তাহলে আমাদের এই সিউইড একটা বড় সড়ো ইন্ডাস্ট্রি হয়ে তৈরি দাঁড়ায় যেতে পারে। এবং বাংলাদেশে প্রচুর সিউইডের প্রজাতি আছে, প্রায় 220 প্রজাতি আছে, এটা খুবই খুবই ইনরিস্ট প্রজাতি আর কি। এবং এইটাকে আমরা চাষাবাদ করতে পারি। সো গ্রিন সবুজ অর্থনীতির মধ্যে আপনারা এই জিনিসটা নিয়ে আসবেন, ঠিক আছে? আজকে আপনাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিই। হোমওয়ার্ক হচ্ছে সবার জন্য, প্রিলি রিটেন সবার জন্য। আপনারা ইউনিকের বইটার ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে, যে কোনো কোশ্চেন থাক, সব কয়টা কোশ্চেন আপনি রিডিং করে ফেলবেন, জাস্ট রিডিং করে ফেলবেন, ঠিক আছে? এবং এই রিডিং পড়ে ফেলার পরে আজকের যে স্লাইডগুলো দেখছেন আপনি, আমি বড় বড় তথ্যগুলোকে অল্প লেখার মধ্যে রাখার ট্রাই করছি। ধরেন এই যে শিলিগুড়ি করিডোর নিয়ে আমি কিন্তু বেশি কথা লিখি নাই, অল্প কথা লিখছি, বাট এই কথা দিয়ে অনেক কথা বলা যায়। আবার দেখেন এইখানে যে এই যে মেরিন প্রোটেক্টেড এলাকা নিয়ে আমি অল্প কিছু তথ্য লিখছি, বাট আপনি পুরা জিনিসটা কিন্তু লিখি নাই। সো আপনি কাজ করবেন, এই সমস্ত প্রশ্ন যেগুলো আপনি পড়বেন, এর মধ্যে যে মেইন ক্রিম ইনফরমেশনগুলো, এই ক্রিম ইনফরমেশনগুলো আপনি খাতায় লিখে ফেলবেন, ঠিক আছে? এইটা হবে হচ্ছে আপনার কাজ। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, আমি আপনাকে এখন একটু সময় দিতে পারি। হ্যান্ড রাইজ করলে আমি তাকে পারমিশন দিব আর কি। ওকে, 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 কোনো সমস্যা আমি কয়েকজন কোশ্চেন, আচ্ছা যে কিউ এর কোশ্চেন লেখেন, আমি আনসার দিই, ঠিক আছে? এই যে দু একজন কোশ্চেন লিখতেছেন, দেখেন একটা কোশ্চেন অ্যান্ড আনসার Q&A সেশন আছে, এখানে লেখেন। আচ্ছা, 26তম স্মলেস্ট কান্ট্রি। ওকে, একজন, এটা বোধহয় আমি কততম বলছিলাম, 28তম বা 24তম, এটা হতে পারে, আপনি একটু ডেটাটা চেক করে নেবেন আর কি। আচ্ছা, একজন লিখছেন যে বাংলা ভার্সনে সব পরীক্ষা দিতে পারবেন, ডিপার্টমেন্টাল সাবজেক্ট কি ইংলিশ? আচ্ছা, ডিপার্টমেন্টাল সাবজেক্ট আসলে যারা ইঞ্জিনিয়ারিং আছেন, ইংলিশ ছাড়া লেখা যায় না। যে কোনো সাবজেক্ট যে কোনো ভার্সনে আপনি দিতে পারেন, ঠিক আছে? রিটেনের জন্য আপনার ভার্সন পূরণ করতে হয় না। ধরেন বাংলাদেশ বিষয়বলি দিলেন ইংরেজিতে, আন্তর্জাতিক দিলেন বাংলায়, যে কোনো পরীক্ষা আপনি যে কোনো ভার্সনে দিতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, যে কোনোটা যে কোনো ভার্সনে দিতে পারেন। আচ্ছা, ম্যাপ আঁকানো আজকে একটু দেখালাম, আজকে আপনাদেরকে আমি একটা দেখিয়েছি, দেখেন না শুরুতে, লেকচারের একবারে শুরুতে। এইটাই আসলে আঁকানোর স্ট্র্যাটেজি, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? রিজিওনাল হ্যাজিমন হইলে লাভ কি? আমেরিকা যে লাভ করতেছে ওইটাই রিজিওনাল হ্যাজিমন হওয়ার লাভ আর কি, ঠিক আছে? খুবই, কি বলেন, রিজিওনাল হ্যাজিমন হইলে তো আপনার বিশ্বই আপনার হাতে, পুরা ওয়ার্ল্ড আপনার হাতে, আপনি সারা পৃথিবীর কে নিয়ন্ত্রণ করবেন,
সারা পৃথিবী কে কোন অস্ত্র কিনবে, কোন অস্ত্র আপনি বেচবেন, কে অস্ত্র বানাবে, কে অস্ত্র বানাবে না, সব কিছু আপনি নিয়ন্ত্রণ করবেন। আপনি কোন দেশের সাথে সম্পর্ক কেমন রাখবেন আপনি নিয়ন্ত্রণ করবেন। আপনার অর্থনীতি ফুলে ফেঁপে উঠবে। আচ্ছা, জিআরইপি এটা এটা করা যায় ভাই, এটা কোনো সমস্যা না, ঠিক আছে। আর জিআরই যদি কেউ প্রিপারেশন নেন, গ্রেগ ম্যাটের একটা সাবস্ক্রিপশন নিয়ে গ্রেগ ম্যাটের ভিডিও দেখা শুরু করেন। গ্রেগ ম্যাটের সাবস্ক্রিপশন নেন, ওয়ার্ড শিখেন, রিডিং পড়েন। আর আমি আমি বলবো যে ভাই আগে আপনারা ইংলিশ রিডিং পড়েন, ইংলিশ কিছুদিন রিডিং পড়েন। জিআরই আগের মতন যদি কেউ বলে খুব ভোকাবুলারি, জিআরই ভোকাবুলারির ওই খেলা চলে গেছে, যুগ চলে গেছে, প্রচুর রিডিং পড়া পারতে হয়। এখন যদিও নিউ জিআরইতে প্যাসেজের সংখ্যা কমে গেছে, বাট একেবারে নিহাতি কম না। আগে রিডিং পড়েন, রিডিং পড়তে থাকেন, দেন ইয়ে করতে পারেন, এটা কোনো ইস্যু না। আপনি পড়ালেখা শুরু করলে ব্যালেন্স করতে পারবেন। আচ্ছা, জাপানকে ইয়ে করার পরে শোনেন, এইখানে জাপানের জন্য জাপানের বন্ধু হয়েছে তা না। অ্যাটম বোম মারার পরে জাপান যেহেতু নিঃস্বার্থ আত্মসমর্পণ করছে, আত্মসমর্পণ করার পর যুদ্ধের পরে যখন আপনি আত্মসমর্পণ করবেন, আপনার ফরেন পলিসি কি হবে সেটা আপনি ঠিক করবেন না, আপনার স্ট্র্যাটেজিক অটোনমি ঠিক আর থাকবে না। যিনি আপনাকে দখল করছে তিনি আপনাকে বলে দিবে। জাপানের দিকে, জাপান যে আমেরিকার দিকে মুখ ঘুরায় নিছে, আপনারা যদি মনে করেন এই ডিসিশন জাপান নিছে, এটা ভুল। এই ডিসিশন জাপান নেয় নাই, জাপানকে এই ডিসিশন নেওয়াইছে আমেরিকা। কেননা আমেরিকার এই অঞ্চলে প্রভাব বিস্তার করার জন্য, রাশিয়াকে ট্যাকেল দেওয়ার জন্য, এবং আপনার উত্তর কোরিয়াকে, চায়না পরের শত্রু, চায়না হয়েছে পরে এসে, উত্তর কোরিয়াকে ট্যাকেল দেওয়ার জন্য জাপানের মতো ল্যান্ড আপনার দরকার আছে। ঠিক আছে, জাপানের মতন ল্যান্ড আপনার দরকার আছে। আপনাদের একটা জিনিস আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে জাপান, জাপানকে যেদিন কত 8ই আগস্ট না কতই আগস্ট, তারিখ ভুলে গেছি, হিরোসীমাতে এবং 3 দিন পরে পড়ছে নাগাসাকিতে, একটা মনে হয় 9ই আগস্ট, একটা মনে হয় 6ই আগস্ট, এইরকম হতে পারে, দুইটা ডেট। তো এই দুইটা ডেটে পর পর যে নিউক্লিয়ার উইপন মারলো, আপনি জানেন যে ম্যানহাটন প্রজেক্ট, যেখানে আমেরিকা নিউক্লিয়ার উইপন বানাইছে আর কি, এই নিউক্লিয়ার উইপন যে বানাইছে এবং টেস্ট করছে মাত্র 16 দিন আগে, জাপানে মারার 16 দিন আগে। এর মানে এই না আমেরিকার আগের থেকে নিউক্লিয়ার উইপন ছিল, তারা টেস্ট করতেছিল। এই টেস্ট করাকে বলা হয় ম্যানহাটন প্রজেক্ট। এবং ম্যানহাটন প্রজেক্টে বোধহয় 16ই জুলাই, 16 বা 19 জুলাই, জুলাইতে তারা হচ্ছে এটা টেস্ট করছে, জাস্ট 16 দিন পরেই কিন্তু অ্যাটাক করছে। অ্যাটাক করার একটা কারণ আপনাদের বলি, তাহলে এইটাই লাস্ট কথা, আজকে আর কোনো কোশ্চেন নিব না, আপনাদেরকে আমি এটা এটা বলে শেষ করে দিই। জিও পলিটিক্সের ম্যাপটা আপনাকে দেখাই। এই যে এই জায়গাটা, ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান, জাপান এইদিকে কিন্তু অলরেডি তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে, এইদিকে আপনার, সরি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি যখন মোটামুটি একটু উইক হয়ে গেছে, জার্মানি এইরকম জায়গায় ধরেন জার্মানি উইক হয়ে গেছে, তখন এই বর্ডার দিয়ে যুদ্ধ করতেছিল রাশিয়া জার্মানির সাথে। জার্মানি যখন একটু উইক হয়ে গেছে, তখন রাশিয়া কিন্তু এই দিক দিয়ে এসে, এই অলরেডি এই যে এইটাকে বলা হয় কি দ্বীপ, এটাকে বলা হয় হচ্ছে, দ্বীপের নাম ভুলে গেলাম, এইটা কিন্তু রাশিয়া অলরেডি দখল করে ফেলছে, অলরেডি দখল করে ফেলছে। তখন কিন্তু এই প্রশান্ত মহাসাগরের দিক দিয়ে জাপানের সাথে আমেরিকার যুদ্ধ হচ্ছে। এখন আমেরিকার হাতে তখন দুইটা চান্স, এক হচ্ছে রাশিয়া তো তখন তার বন্ধু মিত্র শক্তি, তারা রাশিয়াকে সাথে নিয়ে জাপানকে অ্যাটাক করা, মেইনল্যান্ড রাশিয়াকে সাথে নিয়ে জাপানকে অ্যাটাক করা, জাপানকে অ্যাটাক করে জাপানকে ধ্বংস করে দেওয়া, এই হচ্ছে জাপান। কিন্তু রাশিয়াকে সাথে নিয়ে যদি আপনি অ্যাটাক করেন, তাহলে তো জাপান হেরে যাওয়ার পরে জাপানকে 2 ভাগে ভাগ করতে হবে, 1 ভাগ দিতে হবে রাশিয়াকে, আর 1 ভাগ নেবেন আপনি। তো জাপানকে তো ভাগবাটোয়ারার মধ্যে আমেরিকা ফেলতে চায় নাই। আমেরিকার 2 নাম্বার অপশন আছে নিউক্লিয়ার, অ্যাটম বোম, যেন রাশিয়াকে ভাগ না দিতে হয়। দ্যাটস ওয়াই সেকেন্ড অপশনটাকে চয়েস করছে, ঠিক আছে। এবং এটা খুবই, মানে খুবই মানবতা, মানে খুবই মানবতা বিরোধী একটা কাজ, মানবাধিকার লঙ্ঘন করছে। যদি এর জন্য আমেরিকার বিচার হয় নাই কিন্তু, কেননা যুদ্ধে জেতার পরে আর বিচার হয় না,
বিচার হয় যুদ্ধে যে হারছে সে শত্রু। তো জাপান কি করছে এটা জাপানকেই, জাপান কি করবে না করবে এটা আমেরিকা বলে দিবে। সে আমেরিকার সাথে সুসম্পর্ক রাখা ছাড়া আর কোনো উপায় নাই। ঠিক আছে, আর নেক্সট ক্লাস হবে আপনাদের বৃহস্পতিবার। বৃহস্পতিবার আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।